আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের লাইভ সেশনে। এর আগে আমি কিন্তু সমাস পার্ট অনটা আপনাদেরকে নিয়েছিলাম এবং সমাস পার্ট অনটা আপনারা ভালো করে ক্লাসটা বুঝেছিলেন, মানে দ্বন্দ্ব সমাস এবং সমাসের বেসিক ক্লাসগুলো আমি আপনাদেরকে পড়িয়েছিলাম। আজকে আমরা পার্ট 2, তার মানে আমরা সমাস আজকে কর্মধারয় সমাসটা ভালো করে শিখবো। আর পেইড বেজের ক্লাস হবে রাত 8টায়। তার আগে আমি 1 ঘন্টা এখন যে ক্লাস নেবো, এই 1 ঘন্টার ভিতরে সবাই কোনো কোথাও নড়াচড়া করবেন না, একটানা পড়ার টেবিলে বসে থাকবেন, যে যেখানে আছেন সেই অবস্থায় থাকবেন। কিন্তু রাস্তাঘাটে থাকলে অবশ্যই ফোন ব্যবহার করা যাবে না, নিরাপদে থাকবেন সবসময়। আজকে আমাদের ক্লাস পার্ট 2 সমাস, ক্লাসটা সবাই এনজয় করবেন, সবাই সবাই। আর কে কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন। আপনারা কে কোন জায়গা থেকে আমাদের লাইভ সেশনটা দেখতেছেন একটু কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে দিবেন। আজকে সারাদিন অনেক ক্লাস নিয়েছি আপনাদের। বিসিএস ব্যাচের ক্লাস নিয়েছি, প্রাইমারি ব্যাচের ক্লাস নিয়েছি, সমাজসেবা ব্যাচের ক্লাস নিলাম, 10 থেকে 20তম গ্রেডের ক্লাস নিলাম, নিবন্ধন ব্যাচের ক্লাস নিলাম, এতগুলো ক্লাস। তারপর চিন্তা করলাম 1 ঘন্টা টাইম ফাঁকা আছে, আমি এই 1 ঘন্টা আমি আমার স্টুডেন্টদের সাথে একটু কাটিয়ে দিই। এই 1 ঘন্টা ক্লাসটা আমি দিই। আর রাত 8টার ক্লাসটা কিন্তু উন্মুক্ত হবে না, সেখানে সমাস পার্ট অন হবে। যারা আমাদের পেইড ব্যাচের ভর্তিকৃত স্টুডেন্ট তারাই কেবল সেই ক্লাসটা করতে পারবেন। সুতরাং যারা এখনো নিবন্ধন করছে ভর্তি হন নাই বা 10 থেকে 20তম গ্রেড করছে ভর্তি হন নাই, তারা এই ক্লাস চলাকালীন সময় ভর্তি হলেই আপনি রাত 8টার ক্লাসটা করতে পারবেন, মানে সমাস পার্ট অনের ক্লাসটা আপনি করতে পারবেন। একটু কমেন্টের মাধ্যমে জানান কে কোন জায়গা থেকে আমাদের লাইভ সেশনটা দেখছেন, একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন। ঝটপট আমরা কিন্তু খুব দ্রুত ক্লাসটা শুরু করে দেবো, বেশি দেরি করব না, কারণ আমাদের আবার পরবর্তীতে আমার রাত 8টায় আমাদের একটা বেসিক ক্লাস আছে। ওকে, আমি আপনাদের নামগুলো কিন্তু পড়বো। এখানে যারা কমেন্ট করছেন আমাদের সালাম স্যার মা পাশে থাকে, এমন কিছু বলেন না যাতে লজ্জায় পড়তে হয়, আপনার পড়ানো ভালো লাগে। কেন আমি কি কই, আমি কি করলাম তোমার লজ্জায় পড়বা কেন? কেন 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 আমি তোমাকে কি বলেছি বলো তো? শারমিন সুলতানা, তিনি ঢাকা থেকে আছেন। আমাদের অর্জনা আসপিয়া কি পুষ্প, তাহলে এই যে আরজিনা আসপিয়া পুষ্প, তিনি সালাম দিয়েছেন। ওয়ালাইকুম সালাম কুলসুম আক্তার এবং গোপাল কর্মকার, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং শারমিন সুলতানা। ঝটপট জয়েন করতে হবে, কিন্তু দ্রুত জয়েন করতে হবে, তাহলে আমরা ক্লাসটা শুরু করতে। মৃত্তিকা কেমন আছো তুমি, অনেকদিন পরে দেখা। ওকে, চমৎকার আমাদের ক্লাসটা হবে আজকে, কিন্তু সমাসের পার্ট 2 ক্লাসটা হবে। এই ক্লাসটা আমরা প্রথম বেসিক শিখবো, বেসিক শেখার পরে এই ক্লাসটা বিগত সালের প্রশ্নগুলো আমরা সলভ করব। ঠিক আছে, আমাদের ক্লাসগুলো কিন্তু একটু ঝটপট একটু শেয়ার করে দিতে হবে। আর আমরা কিন্তু আপনাদের কাছ থেকে শেয়ার চাই, এটাই সবচেয়ে ভালো যে আপনারা শেয়ার করেন। নয়ন আছেন আমাদের সাথে, এবং কি মাওলানা মাহাদি হাসান, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। তিথি ইসলাম প্রীতি, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং ইমরানা ইমা, তিনি মৌলভীবাজার থেকে আছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন। আসমাউল হুসনা, তিনিও আমাদের সাথে যুক্ত হয়েছেন। চমৎকার ক্লাসটা। আমরা জানেন একটা বিষয় আছে, আপনারা একটা জিনিস নিউজ দেখেছেন যে আমাদের শিক্ষামন্ত্রী কিন্তু বলেই দিয়েছে যে 77,000 শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিটা চলে আসবে, তার আগে তিনি একটা ভাইবার কাজটা কমপ্লিট করতে চাচ্ছেন। কিন্তু তিনি বলছেন যে 77,000 নিয়োগ বিজ্ঞপ্তিটা তিনি দিয়ে দিবেন, তার টেনশনের কোনো কারণ নাই। এখন নিবন্ধন কর্তৃপক্ষের হাতে এই সার্কুলারটা আসবে, সুতরাং পড়াশোনাটা ভালোভাবে একটু করেন যাতে এই পরীক্ষাটা টিকতে পারেন। আর আমাদের প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষাটাও কিন্তু হবে, খুব দ্রুত ডেট আপনারা পেয়ে যাবেন, সুতরাং আশাবাদী। এরপর যারা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পদের সংখ্যা এখন পর্যন্ত ঘোষণা দেয়নি, তবে সেই সার্কুলারটা কিন্তু 60,000-এর মতো হতে পারে, সেটা হলো প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ। এছাড়া আমাদের বিসিএস পরীক্ষা 51তম বিসিএস আসার সম্ভাবনা দেখিতেছি ক্ষীণ, কিন্তু 52তম ঠিকই আসবে, নভেম্বর মাসে ঠিকই 52তম বিসিএস এর সার্কুলারটা কিন্তু আমাদের চলে আসবে। এছাড়া 4,000 এসআই নিয়োগ সার্কুলার কিন্তু রেডি, আপনারা দেখেছেন, আমরা কিন্তু পোস্ট করেছি। 4,000 এসআই নিয়োগটাও কিন্তু সামনে আছে, সুতরাং পড়াশোনাটা কিন্তু করতে হবে একটু জোরালোভাবে পড়াশোনা করতে হবে। অন্যরা যেখানে মোবাইল দেখে রিলস দেখে টাইম নষ্ট করে, আপনি সেখানে পড়ার টেবিলে থাকেন এবং আপনি সেখানে পড়াশোনা করেন, আপনার জন্য চাকরি অবশ্যই হবে। আরো কারা কারা আছেন আমাদের? জেসমিনারা খাতুন, তিনি আমাদের সাথে যুক্ত আছেন। তুহিন চৌধুরী আছেন, মাহমুদুল আহমেদ আছেন আমাদের, এবং হুমায়রা বিনতে আখি, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। ফারজানা মিমি, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। ভেরি গুড। তুহা জাহান, মানিক মন্ডল, তিনি আছেন আমাদের সাথে। নাসির আছেন আমাদের সাথে। জুনাই আক্তার খানম আছেন আমাদের সাথে। দ্রুত ঝটপট জয়েন করতে হবে। মেঘ বালিকা স্যার রসাত্মকভাবে ক্লাস নেয়, আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ। নয়ন স্যার, অনার্স ফাইনাল দিয়ে কি দেওয়া যাবে প্রাইমারি হেডমাস্টার? না, প্রাইমারি হেডমাস্টার অলরেডি আপনি আর পারবেন না, অনেক আগে আবেদন হয়ে গেছে, এখন শুধু সামনে পরীক্ষা। হ্যাঁ, এই জন্য আপনি এখন আর পারবেন না, কারণ চাইলে এর সুযোগ আর নেই।
একটু খেয়াল রাখবেন, সবাইকে একটু শেয়ার করবেন, আপনার প্রিয়জন যারা আছে তাদেরকে একটু শেয়ার করবেন। আর এই যে দেখেন যারা আমাদের সমাজসেবা কোর্সে যারা ভর্তি আছে তাদের জন্য সমাজসেবা বই কিন্তু আমাদের হাতে আছে। তো আজকে কিন্তু সর্বোচ্চ শেয়ারকারী, মেনশনকারী কিন্তু এই সমাজসেবার বই কিন্তু গিফট পাবেন। তাই দেখি যে সেই সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারী কে থাকেন এবং গিফট কে লুফে নিতে পারেন, এবং গিফট কে লুফে নিতে পারেন এটা আমি দেখতে চাই আজকে। ঝটফট 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 ঝটফট। আমাদের প্রথমে দেখেন কর্মধারায় সমাসটা ভালো করে খেয়াল রাখবেন। কর্মধারায় সমাস এই জিনিসটা কি আসলে, আগে বেসিক শিখাবো, বেসিক শিখলে আপনি কিন্তু তাড়াতাড়ি শিখতে। স্যার ক্লাস শুরু করে দেন, আমাদের স্যার শুরু করে দেন। হ্যাঁ শুরু করবো করবো করবো। চুয়াডাঙ্গা জেলা থেকে আছে শরীফুল ইসলাম। আচ্ছা যেহেতু বলছে স্যার ক্লাস শুরু করে দেন, আমি ঝটপট শুরু করে দিই, কারণ 8টায় আবার আমাদের নতুন আবার ক্লাস আছে। 8টায় নতুন আবার ক্লাস আছে, আপনারা শেয়ার করতে থাকেন, আমি ক্লাস নিই। আচ্ছা এই কর্মধারায় সমাসটা একটা কঠিন একটা সমাস। এই সমাসটা থেকে প্রশ্ন সবচেয়ে বিশেষ পরীক্ষা, প্রাইমারি পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা, 10 থেকে 20তম চাকরি পরীক্ষা, সব চাকরি পরীক্ষায় যে টপিকটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সমাসের উপর, সেটা হলো আমাদের কর্মধারায় সমাস। তো দেখি এই কর্মধারায় সমাসটা কি আসলে। হ্যাঁ যেটাকে বলা হয় বর্ণন সমাস, অর্থাৎ কর্মধারায় সমাসের আরেক নাম হলো বর্ণন সমাস, যেটাকে বর্ণনা করে। এখন একটা সংজ্ঞা এখানে লিখে দিয়েছি গতানুগতিক। সংজ্ঞাটা কি বলা আছে, যেখানে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতিমন হয়, তাকে কর্মধারায় সমাস বলে। তার মানে আমরা বুঝতে পারলাম এখানে নাউনের সাথে অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের সাথে নাউন যুক্ত হয়ে যে সমাসটা হবে সেটা কি বলা হবে কর্মধারায় সমাস। পরীক্ষায় প্রশ্ন আসে কোন সমাসে পরপদের অর্থের প্রাধান্য পায়, সেটা হলো কর্মধারায় সমাস। তাহলে এই কর্মধারায় সমাসে পরপদের অর্থের প্রাধান্য পায়। চমৎকার এই প্রশ্নটা মনে লিখে রাখেন যে কর্মধারায় সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়। এখন দেখেন কেমনে আপনি চিনবেন পরীক্ষার হলে, কেমনে চিনবেন এটা কর্মধারায় সমাস, এই সম্পর্কে একটু আলোচনা করব। এবার একটু দেখেন এখানে বলছে, দেখেন পূর্বপদ ও পরপদ মিলে একটা অর্থ বুঝাবে। এখানে কি বলছে, পূর্বপদ ও পরপদ মিলে একটি অর্থ বুঝাবে, কর্মধারায় সমাস। আর দ্বন্দ্ব সমাস কি ছিল, পূর্বপদ আর পরপদ টোটালটা আলাদা ছিল, কি ছিল আলাদা। আর পূর্বপদ ও পরপদ মিলে একটা অর্থ বুঝাবে। যেমন আমি যদি একটা লিখলাম, দেখো আমি বললাম ঝাল, আর একটা শব্দ লিখলাম মুড়ি, তা হয়ে গেল কি, এখন এই দুইটা শব্দ, এই একটা পদ এই একটা পদ, আমি একসাথে লিখলাম ঝাল মুড়ি। একসাথে কি লিখবো, একসাথে লিখবো ঝাল মুড়ি, তাই তো। এখন ঝালমুড়ি বলতে কয়টা বুঝে, এখানে তোমার যখন বললাম ঝালমুড়ি, এখানে ঝাল একটা আলাদা জিনিস, মুড়ি একটা আলাদা জিনিস, এরকম কি বুঝাচ্ছে, নাকি ঝালমুড়ি বলতে একটা খাবারের নাম বুঝাচ্ছে। দেখেন আপনি বুঝতেই পারতেছেন, আর ঝালমুড়ি বলতে আলাদা চোখের সামনে কোনো ঝাল ভাসতেছে না বা কোনো মুড়ি ভাসতেছে না। আবার ঝালমুড়ি বলতে এমন একটা মুড়ি যেটা আপনি সচরাচর বিভিন্ন দোকান থেকে আপনি কিনে খান, যেটা একটা খাবারকে বোঝাচ্ছে। তাহলে এই পূর্বপদ আর পরপদ মিলে যেহেতু একটা অর্থ প্রকাশ পেয়েছে, সুতরাং এটাকে বলা হয় মধ্যপদলোপী কর্মধারায় সমাস। কিন্তু দেখেন এখানে মুড়ি যদি বলতাম চানাচুর মুড়ি, চানাচুর, আবার যত বলতাম মুড়ি, চানাচুর মুড়ি, দেখো যখন বললাম চানাচুর মুড়ি, পূর্বপদ চানাচুর পরপদ মুড়ি, তখন কিন্তু দুটো আলাদা জিনিস ভাসতেছে। চানাচুর তখন একদম চানাচুর আমরা যেরকম খাই চিকেন চিকেন, এটা চোখে ভাসতেছে, আবার মুড়ি আমরা যে খাই মুড়ি ভাসতেছে। সুতরাং দুটি আলাদা আলাদা বুঝলে এটা কিন্তু দ্বন্দ্ব সমাস। এটা কি দ্বন্দ্ব সমাস, এটা পুরোটাই দ্বন্দ্ব সমাস। আর যদি বলি ঝাল মুড়ি একটা খাবার, ঝালমুড়ি এটা কি একটা খাবার, সুতরাং এটাই হলো কর্মধারায় সমাস। কর্মধারায় সমাস মানে দুইটা মিলে একটা বোঝাবে, দুইটা মিলে একটা বোঝাবে, দুটি পদ মিলে একটি পদ মিলাবে। ওকে, যেমন আমি যদি বলি নীল পদ্ম, যদি বলি নীল পদ্ম না, এদিকে নীল আর নীল পদ্ম, দেখো নীল পদ্ম, যখন আমি নীল পদ্ম বললাম, নীল হলো পূর্বপদ, পদ্ম লেখা। এখন নীল পদ্ম কি দুটো আলাদা বোঝায় না, নীল পদ্ম বলতে নীল রঙের একটা পদ্ম ফুলকে বোঝাচ্ছে। সুতরাং পূর্বপদ পরপদ মিলে যদি একটা অর্থ প্রকাশ পায় তাহলে সেটা কর্মধারায় সমাস। ক্লিয়ার সবাই? তাহলে পূর্বপদ পরপদ মিলে যদি একটা বোঝায়, হ্যাঁ ফারজানা মিমির একটা খাবারের নাম, ভেরি গুড, একটা, তো একটা যদি বুঝায়, একটা বুঝালেই সেটা কি হবে কর্মধারায় সমাস। এটা মাথায় রাখবেন। ব্যাস বাক্যে যে, যিনি, তিনি, যে, সে, যা, তা, এগুলো আপনি যখন ব্যাস বাক্য করবেন তখন সেগুলো বসাই দিবেন। আর পরপদের অর্থের প্রাধান্য হবে, এটা মাথায় রাখতে হবে। নীল পদ্ম বলতে এই পদ্ম ফুলটায় কি মূলত প্রাধান্য পেয়েছে, অর্থাৎ পদ্ম ফুলের কালারটা কি, নীল নাকি কালো নাকি সাদা। সুতরাং এই পরপদের যে অর্থের প্রাধান্য পেলো এটাকেই বলা হয় কর্মধারায় সমাস। তার মানে কর্মধারায় সমাস চিনলাম স্যার, পূর্বপদ পরপদ মিলে কয়টা বুঝাবে, একটা। যেমন দেখো আমি আরেকটা সহজ উদাহরণ দিয়ে দিই। যেমন দেখো এখানে একটা লিখলাম কুত্তা, কুত্তাটা নাউন, কুত্তার আগে আমি লিখলাম লাল কুত্তা, কি লিখলাম লাল কুত্তা। তুমি বলো স্যার না এটা হবে কালো কুত্তা, কালো কুত্তা। দেখো
লাল হলো পূর্বপদ, কুত্তা হলো পরপদ, কালো পূর্বপদ, কুত্তা পরপদ। এখন লাল কুত্তা বলতে এখন লাল চোখের সামনে লাল ভাসতেছে আর একটা কুত্তা ভাসতেছে এরকম না। লাল কুত্তা বলতে একটা কুত্তার চেহারা ভাসতেছে, অর্থাৎ যে যার চেহারাটা কি লাল একেবারে, একটা বোঝাচ্ছে। এবং কালো কুত্তা, কালো কুত্তা বলতে যখনই বললাম দেখেন আপনার চোখের সামনে একটা কালো রঙের কুত্তা, ভয়ঙ্কর হিংস্র, এটা কিন্তু ভাসতেছে। সুতরাং পূর্বপদ পরপদ মিলে একটা অর্থ প্রকাশ পায়, এটা কি বলে কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস, কর্মধারয় সমাস। ক্লিয়ার সবাই? ক্লিয়ার 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 স্যার। আদা, শ্রাবন্তী দাস, আসমাল খাতুন, ভেরি গুড। মারুফ আহমেদ, সুজন আছেন আমাদের সাথে, কুলসুম আক্তার, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। সর্বোচ্চ শেয়ার করতে হবে, নতুবা কিন্তু হবে না। তাহলে আমরা পূর্বপদ পরপদ মিলে যদি একটা বোঝাই তাহলে সেটা কর্মধারয় সমাস হয়ে গেল। এবার দেখেন স্যার, তাহলে আর কি আছে দেখেন, একটু দেখি। এবার দেখেন কর্মধারয় সমাস কত প্রকার, এই জিনিসটা নিয়ে আপনারা অনেক বিপদে পড়েন। পরীক্ষায় যদি আসে কর্মধারয় সমাস কত প্রকার, খেয়াল রাখবেন। যদি পরীক্ষায় প্রশ্নটা আসে কখনো কোনো চাকরি পরীক্ষায়, তাহলে আপনি টিক দিবেন 3 প্রকার। কর্মধারয় সমাস কত প্রকার? 3 প্রকার। এই তথ্যটা আমি নিয়েছি বাংলা একাডেমি প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ এবং বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা ব্যাকরণ। এখানে সুন্দর মতো এই চার্টটা দেয়া আছে যে কর্মধারয় সমাস প্রধানত কত প্রকার। কর্মধারয় সমাস কিন্তু প্রধানত 3 প্রকার। মধ্যপদলোপী কর্মধারয় সমাস, উপমামূলক কর্মধারয় সমাস, আর হলো সাধারণ কর্মধারয় সমাস। এখন দেখেন উপমামূলক কর্মধারয় সমাস আবার হলো 3 প্রকার, উপমান, উপমিত, আর হলো রূপক কর্মধারয় সমাস। যদি আপনাকে পরীক্ষা বলে যে কর্মধারয় সমাস প্রধানত কত প্রকার, তাহলে আপনি এই 3 প্রকার আপনি টিক দিয়ে চলে আসবেন। একটা হলো মধ্যপদলোপী কর্মধারায়, উপমামূলক কর্মধারায়, আর হলো সাধারণ কর্মধারয় সমাস। এরপরে সাধারণত আমরা দেখি কি প্রশ্ন আসতে পারে। দেখো মধ্যপদলোপী কর্মধারয় সমাস, এই জিনিসটা নিয়ে আপনারা বিপদে পড়েন না এমন মানুষ খুব কম আছে। তাহলে এই মধ্যপদলোপী কর্মধারয় সমাসটা খুব ভালো করে পড়বেন। এই পিডিএফটা ভালো করে এখানে আমি যে দিয়েছি এই পিডিএফটা সবাই পাবেন ক্লাস শেষে, এবং এই পিডিএফটা রাখবেন, এটা অনেক কাজে দিবে আপনার মধ্যপদলোপী কর্মধারায়। কারণ যত চাকরি পরীক্ষায় সবচেয়ে বেশি আসে মধ্যপদলোপী কর্মধারায়। গতানুগতিক আমাদের যে সংজ্ঞাটা আছে বলে যে মধ্যপদলোপী কর্মধারয় সমাস চেনার পর পূর্বপদ ও পরপদের মাঝের পদটি সমস্ত পদের লোপ পাবে বা হারিয়ে যাবে। এখন পরীক্ষার হলে চাকরি পরীক্ষাগুলোতে কিন্তু আমাদের ব্যাস বাক্য করে দেয় না। ব্যাস বাক্য কি ওরকম দেয় না, একটা শব্দ দিয়ে দেয়, একটা পদ দিয়ে দেয়, বলে যে এটা কি, এটা মানে এটা কোন কর্মধারয় সমাস, এটা কি মধ্যপদলোপী নাকি উপমান কর্মধারায় নাকি উপমত কর্মধারায় নাকি রূপক কর্মধারয় সমাস। তাহলে আপনি কেমনে পারবেন এই জিনিসটা? হ্যাঁ দেখেন এখানে চেনার কিছু চোরামি বুদ্ধি আমি দিয়েছি, সেটা একটু দেখেন। মধ্যপদলোপী কর্মধারয় সমাসগুলো সাধারণত দেখো পূর্বপদ ও পরপদ নাউন হবে। মধ্যপদলোপী কর্মধারয় সমাসের পূর্বপদ ও পরপদ কি হবে? নাউন হবে। ক্লিয়ার? কি হবে? নাউন হবে, সাধারণত নাউন হবে। যেমন আমি যদি বলি ঘর জামাই, দেখো কি বললাম, ঘর জামাই, ঘর জামাই। দেখো এই ঘর এটা কি, এই ঘর এটা হলো পূর্বপদ, জামাই হলো পরপদ। এখানে ঘর এটাও কি নাউন, প্লাস জামাই এটাও নাউন, তা দুইটা কিন্তু নাউন। তাহলে আমি বললাম মধ্যপদলোপী কর্মধারয় সমাসে পূর্বপদ ও পরপদ কি হবে? নাউন হবে। এখন না মানে দুই পাশে দুই পদ মাঝখানে একটি পদ বাদ, সেটি মধ্যপদলোপী কর্মধারয়, অর্থাৎ দুই পাশে দুই পদ মাঝখানে একটি পদ বাদ। কিরকম? যেমন এটাকে যদি আমি লিখি যে ঘর, কি লিখলাম, ঘর আশ্রিত জামাই, ঘর আশ্রিত জামাই। তুমি দেখো এখানে এখানে কি বলছে, দুই পাশে দুই পদ, এই একটা পদ, এটা একটা নাউন, জামাই এটা একটা নাউন। তা দুই পাশে দুইটা নাউন থাকে এবং মাঝখানে একটি পদ, এটা আবার বাদ যায়, সেটি মধ্যপদলোপী কর্মধারয়। এখানে দেখো ঘর এটাও নাউন, জামাই এটাও নাউন। এই আশ্রিত শব্দটা, এই পদটা কিন্তু এখানে আর নেই, এখান থেকে চলে গেছে, এই জন্য এটাকে বলা হয় মধ্যপদলোপী কর্মধারায়। এখন আমরা বিপদে পড়ি পরীক্ষা হলে যে স্যার এটা তো ঘর জামাই আপনি দেখাই দিলেন, পরীক্ষা তো ঘুরিয়ে দেয়, পরীক্ষা দেয় চিকিৎসা শাস্ত্র, পরীক্ষা আসে চাল কুমড়া, ঠিক আছে না? এই জিনিসগুলো স্যার এগুলো কেমন পড়বো? পরীক্ষা আসে রেলগাড়ি, পরীক্ষা আসে মোমবাতি, পরীক্ষা আসে মানি ব্যাগ, তখন আমরা কি করব? পরীক্ষা আসে ঈগল পাখি, পরীক্ষা আসে গোলাপ ফুল, পরীক্ষা আসে এই যে শব্দগুলো যে আসে না স্যার, এগুলো আমরা কেমনে পারবো? এই তো এবার আপনি দেখেন এই জিনিসটা খেয়াল করেন, আপনি এই জিনিসটা যদি মনে রাখেন তাহলে আপনি কখনোই মধ্যপদলোপী কর্মধারায় ভুল করবেন না। আপনি যদি পরপদে শাস্ত্র শব্দটা থাকে, শাস্ত্র যদি পরপদে দেখেন তাহলে আপনি নির্দ্বিধায় টিক দিয়ে চলে আসতে পারবেন মধ্যপদলোপী কর্মধারায়। যেমন 42তম বিশেষ পরীক্ষা ছিল চিকিৎসা শাস্ত্র কোন সমাস। এবার বলো, পরীক্ষা এসেছিল চিকিৎসা শাস্ত্র কোন সমাস, চিকিৎসা
শাস্ত্র, এটা চিকিৎসা শাস্ত্র কোন সমাস? দেখো চিকিৎসা শাস্ত্র বলতে কয়টা শাস্ত্র বলছে? একটাই বোঝাচ্ছে, সুতরাং কর্মদ্বারা সমাস নিশ্চিত। এখন আমি বলছি পরপদে যদি শাস্ত্র থাকে, তা পরপদে শাস্ত্র থাকলে কি হবে? সেটা চিকিৎসা শাস্ত্র। এরকম আসতে পারে নীতি শাস্ত্র, আসতে পারে দর্শন শাস্ত্র, পারে না? এক কথায় পরপদে যদি আপনি শাস্ত্র শব্দটা থাকে তাহলে সেটা কি হবে? মধ্যপদলোপী কর্মদ্বারা হবে। এবার দেখো পরে যদি ভাত থাকে, যদি আসে দুধ ভাত, তাহলে দুধ মিশ্রিত ভাত সমান সমান কি? দুধ ভাত। এবার দেখো ফুল, কোন যদি ফুল থাকে, যেমন গোলাপ ফুল, বেলি ফুল, টগর ফুল, এগুলো সবই মধ্যপদলোপী কর্মদ্বারায়। মন্ত্রী যদি কোনো শব্দ শেষে মন্ত্রী যদি থাকে, হ্যাঁ মন্ত্রী, তার মন্ত্রীতে কি হবে? বাণিজ্য মন্ত্রী, বাণিজ্য বিষয়ক মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী। অর্থমন্ত্রী, অর্থ বিষয়ক মন্ত্রী। একাধারে দেখো কোন পরপদে যদি শাস্ত্র, ভাত, ফুল, মন্ত্রী, সচিব, বিভাগ, বৃক্ষ, পাখি, এগুলো একদম খেয়াল করবেন। নদী, বন্দর, পত্র, বিদ্যা, গাড়ি, বিজ্ঞান, মন্ত্রণালয়, তত্ত্ব, তন্ত্র, পতাকা, যান, প্রথা, সৌধ, ঘড়ি, মুড়ি, ধ্বনি, বিমা, সভা, ভোজ, এই শব্দগুলো যদি থাকে পরপদে তাহলে সেটা 100% মধ্যপদলোপী কর্মদ্বারা সমাস। পারলে একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, যারা লিখতে পারেন না একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। সবাই 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 দেখবেন আপনার এই জিনিসগুলো খুবই কাজে লাগবে। মধ্যপদলোপী কর্মদ্বারা থেকে সবচেয়ে একটা স্ক্রিনশট নিয়ে রাখেন সবাই। এটা আমি বিস্তারিত আবার পড়িয়ে দিচ্ছি। যদি আপনি পরপদে দেখেন শাস্ত্র, ভাত, ফুল, মন্ত্রী, সচিব, বিভাগ, বৃক্ষ, পাখি, নদী, বন্দর, পত্র, বিদ্যা, এই যে গাড়ি, বিজ্ঞান, মন্ত্রণালয়, তত্ত্ব, তন্ত্র, পতাকা, যান, প্রথা, সৌধ, ঘড়ি, মুড়ি, ধ্বনি, বিমা, সভা, ভোজ ইত্যাদি যদি কোনো পরপদে দেখেন তা আপনি পরীক্ষা নির্দ্বিধায় টিক দিয়ে চলে আসবেন মধ্যপদলোপী কর্মধারায়। এখন স্যার এটা একটু বিস্তারিত একটু দেখাই দিই আপনাদেরকে, একটু দেখেন। দেখেন শাস্ত্র দিয়া আমরা যদি শাস্ত্র থাকে, যেমন চিকিৎসা শাস্ত্র, বিয়ের পরীক্ষা আছে, এই যে শাস্ত্র আছে, দর্শন শাস্ত্র, নীতি শাস্ত্র, তাহলে এই দেখেন দর্শন বিষয়ক শাস্ত্র, যদি শাস্ত্র থাকে মাঝখানে শুধু একটা অতিরিক্ত বিষয়ক ব্যবহার করবেন ব্যাস বাক্যে। তার পরীক্ষা আপনার কিন্তু এই ব্যাস বাক্য করে দিবে না, পরীক্ষায় এই শব্দগুলো দিবে, তাহলে আপনি পারা কিন্তু কঠিন। সেক্ষেত্রে যদি এই নিনজা টেকনিক গুলো যদি ফলো করেন, যে স্যার আমাকে শিখিয়ে দিয়েছে, পরের পর যদি শাস্ত্র থাকে তাহলে সেটা অবশ্যই মধ্যপদলোপী কর্ম দ্বারা হবে। তো শাস্ত্র দিয়ে আমি উদাহরণ দিলাম। এরপর দেখো এই যে ভাত দিয়ে আমি যে উদাহরণ দিলাম, দেখো ভাত, পরপদে ভাত, এই যে দুধ ভাত, দুধ মিশ্রিত ভাত, ডাল ভাত, ডাল মিশ্রিত ভাত, ঘি ভাত, ঘি মিশ্রিত ভাত, জল ভাত, জল মিশ্রিত ভাত, শাক ভাত, শাক মিশ্রিত ভাত। দেখছেন কিভাবে লিখলে কত ঘুরিয়ে আসবে বলেন? লিখছে সবাই? হ্যাঁ স্যার দুধ ভাত, দুধ মাখা ভাত, হ্যাঁ দুধ মাখা ভাতও হবে। এই যে দুধ মিশ্রিত ভাত, তোমার যে এখানে মিশ্রিত শব্দটা ব্যবহার করা হবে এমন না, আপনি এখানে একটা অর্থাৎ মানে প্রাসঙ্গিক একটা শব্দ, পূর্বপদ পরপদের সাথে একটা প্রাসঙ্গিক একটা ওয়ার্ড আপনি জুড়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। আপনার যেখানে মিশ্রিত লিখবেন এমন কোনো কথা নেই। আপনি লিখতে পারেন দুধ মাখা ভাত, দুধ ভাত, ডাল মাখা ভাত, ডাল ভাত, এরকম বলতে পারবেন। হ্যাঁ এরপর দেখেন কত সুন্দর করে আমি পিডিএফটা আপনাদেরকে সাজিয়ে দিয়েছি। দেখেন আপনি আপনার জীবনে সেরা একটা ক্লাস হবে। আমি বলছি ফুল, কোন শব্দের সাথে ফুল থাকে তো সেটা কি মধ্যপদলোপী কর্মধারায়। যেমন গোলাপ ফুল, এই যে ফুল আছে, তাহলে গোলাপ ফুল কাকে বলে? গোলাপ নামের ফুল। এই পূর্বপদ হলো গোলাপ, এটা একটা নাউন, আর ফুল এটাও নাউন, অর্থাৎ পূর্বপদ পরপদে নাউন থাকে আর নামের শব্দটা এখানে আর নেই সমস্ত পদে, এজন্য এটা মধ্যপদলোপী কর্মধারায়। গোলাপ ফুল, বেলি ফুল, টগর ফুল, এরকম। বেলি ফুল, বেলি নামের ফুল। জবা ফুল, জবা নামের ফুল, এরকম আসতে পারে। টগর ফুল, টগর নামের ফুল। ক্লিয়ার সবাই? স্যার আমাদের তো রাত 8টায় সমাসে হ্যাঁ রাত 8টায় ক্লাস হবে, রাত 8টায় ক্লাস হবে। টেনশন নিয়ে কারণে রাত 8টায় সমাস পাঠানো হবে, যারা ভর্তিকৃত স্টুডেন্ট তারা রাত 8টায় করতে পারবা, টেনশন নিও না। এরপরেরটা দেখো একটু, আমি বলেছি কোন শব্দের শেষে যদি মন্ত্রী থাকে, হ্যাঁ যেমন শিক্ষা মন্ত্রী, শিক্ষা বিষয়ক মন্ত্রী। তারপর কি বাণিজ্য মন্ত্রী, বাণিজ্য বিষয়ক মন্ত্রী। এবার কি আছে অর্থমন্ত্রী, অর্থ বিষয়ক মন্ত্রী। তাহলে এই জিনিসগুলো যদি কোনো শব্দের শেষে যদি মন্ত্রী থাকে তাহলে সেটা কি হবে? মধ্যপদলোপী কর্মধারা, মধ্যপদলোপী কর্মধারা। ক্লিয়ার? কিন্তু যদি বলে প্রধানমন্ত্রী, প্রধান বিষয়ক মন্ত্রী, এরকম না, প্রধান যে মন্ত্রী, প্রধান যে মন্ত্রী, ওটা আবার সাধারণ কর্মধারায় সমাস। হ্যাঁ এখন আপনি যদি বলেন পরীক্ষা আসলো লুচ্ছা মন্ত্রী, পরীক্ষা আসলো কি লুচ্ছা মন্ত্রী, এটা কোন সমাস? আর আপনি যদি বলেন লুচ্ছা বিষয়ক মন্ত্রী, হবে? হবে না, এটা হবে লুচ্ছা যে মন্ত্রী, লুচ্ছা মন্ত্রী, লুচ্ছা যে মন্ত্রী, লুচ্ছা মন্ত্রী। তো এটা আবার হবে কিন্তু সাধারণ
কর্মধারয় সমাস। সাধারণত পরীক্ষায় লুচ্চা মন্ত্রী আসবে না, এই ভালো মন্ত্রীগুলোই আসবে, শিক্ষামন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, অর্থমন্ত্রী। ক্লিয়ার? ওকে, পরের প্রশ্ন দেখো, কোন শব্দ শেষে যদি সচিব থাকে, যেমন বাণিজ্য সচিব, বাণিজ্য সচিব, শিক্ষা সচিব, শিক্ষা বিষয়ক সচিব, বা শিক্ষা সম্পর্কিত সচিব। আপনি যদি বিষয়কের জায়গায় সম্পর্কিত লেখেন তাহলেও হবে। তাহলে বাণিজ্য বিষয়ক সচিব অথবা বাণিজ্য সম্পর্কিত সচিব, এবং অর্থ সচিব অর্থ বিষয়ক সচিব। ক্লিয়ার সবাই? এটা ক্লিয়ার? লিখছেন সবাই? লিখছেন? হ্যাঁ, জবাব স্যার নিশ্চয় জবাবে ভর্তি হতে পারে স্যার, পেইড বেজে শিখেছি, আলহামদুলিল্লাহ সমাজটা অনেক ক্লিয়ার, ভেরি গুড, ওরে গুড। ওকে, এরপরে দেখো পরেরটা, দেখো পরেরটা কি, দেখো এই যে দেখো এখানে কি বলছে, বিভাগ। কোন শব্দের শেষে যদি বিভাগ থাকে তাহলে সেটা মধ্যপদী কর্মধারয় সমাস হয়ে যাবে। যেমন এই যে দেখো বিভাগ আছে, পূর্ত বিভাগ, পূর্ত বিষয়ক বিভাগ, অর্থ বিভাগ, অর্থ বিষয়ক বিভাগ, এরকম আছে শুল্ক বিভাগ, শুল্ক বিষয়ক বিভাগ। ক্লিয়ার? তার মানে কোন শব্দের শেষে যদি বিভাগ থাকে তাহলে সেটা মধ্যপদী কর্মধারয় হয়। এবার দেখো ঈগল পাখি, পাখি কোন শব্দের শেষে যদি পাখি থাকে, কোন শব্দের সাথে পাখি থাকে, ময়না পাখি, টিয়া পাখি, ঈগল পাখি। ঈগল বানাবার দীর্ঘের মারে না, বাজারে গাইডে কিন্তু ভুল আছে। ঈগল কিন্তু অবশ্যই ইংরেজি শব্দ একটা, সুতরাং ঈগল পাখি বানানো ঈগল রস্বইকার হবে। ঈগল পাখি আমরা কাকে বলি? ঈগল নামের পাখি, ঈগল পাখি। তেমন দেখো টিয়া পাখি, টিয়া নামের পাখি, ময়না পাখি, ময়না নামের পাখি। কি কঠিন? এই মধ্যপদী কর্মধারায় কঠিন বলো তো? কঠিন লাগতেছে? কঠিন লাগতেছে বলো, এটা কি কঠিন লাগতেছে? কোনো কঠিন না, কোনো কঠিন না। হ্যাঁ, মধ্যপদী কর্মধারয় সমাস। এবার দেখো নদী, কোন শব্দ শেষে যদি নদী থাকে তাহলে সেটা কি? পদ্মা নদী, মেঘনা নদী, যমুনা নদী, পায়রা নদী। ক্লিয়ার? তো এখন দেখো পদ্মা নদী, এই কোন শব্দ শেষে নদী থাকলো সেটা মধ্যপদী কর্মধারয় নদী, পদ্মা নদী, পদ্মা নামক নদী। তেমনি যমুনা নদী, যমুনা নামক নদী। তেমনি কি মেঘনা নদী, মেঘনা নামক নদী। সমান সমান কি? তাই কোন শব্দ শেষে নদী থাকলে সেটা মধ্যপদী কর্মধারয়। এরপরে দেখো বন্দর, কোন শব্দ শেষে বন্দর থাকলেও হয়, যেমন নদী বন্দর, সমুদ্র বন্দর। নদী বন্দর, এই যে শেষের বন্দর আছে, তা নদী বন্দর কি হবে? নদীর উপর নির্মিত বন্দর। সমান সমান নদী বন্দর, সমুদ্র বন্দর, সমুদ্রের উপর নির্মিত বন্দর। সমান সমান সমুদ্র বন্দর। এক কথা মধ্যপদী কর্মধারয় সমাস, এই পুরোপদ নাউন, পরপদ নাউন, পুরোপদ নাউন, পরপদ নাউন, আর মাঝখানে যে এগুলা লোপ পায় এই জন্য এগুলোকে বলা হয় মধ্যপদী কর্মধারয় সমাস। এই তোমার ঈগল বান্দিরিকা দিলা কেন বলো? ঈগল বান্দিরিকা কেন? এই ভুল বানান শেখা যাবে না। জব মেডিসিনে ভর্তি হয়েছেন ভাইয়া, এই জব মেডিসিনে ভর্তি হয়ে বানান ভুল করা যাবে না। ঈগল বানান রস্বইকার। আমি একটা জিনিস পছন্দ করি, সেটা হলো বানান ভুল। পত্র, এখন আপনি যদি কাউকে পত্র দেন, পরীক্ষার যদি কোনো শব্দের শেষে পত্র শব্দটা থাকে, আপনি নিশ্চিন্তে ঠিক দিয়ে চলে আসেন মধ্যপদী কর্মধারায়। যেমন পরিচয় পত্র, পরিচয় জ্ঞাপক পত্র, পরিচয় পত্র, সংবাদপত্র, সংবাদ বিষয়ক পত্র, ঘোষণাপত্র, ঘোষণা সম্বলিত পত্র। সমান সমান ঘোষণা পত্র। তা পরীক্ষায় যদি পরে দেখেন পত্র আছে তাহলে সেটা অবশ্যই মধ্যপদী কর্মধারায় হয়ে যাবে। পারতেছেন? পারতেছেন? ময়না পাখি, ঈগল পাখি, তোমাদের ঈগল বানান পারো না কেন বলো? হ্যাঁ, এটা কোনো কথা? ঈগল বানানটা কেন হবে না বলো? তা পত্র দিয়ে আমরা পারলাম। এরপরেটা কি আসে বলো? বিদ্যা। কোন শব্দের শেষে যদি আমি বলেছি কোন শব্দের শেষে যদি বিদ্যা থাকে তাহলে সেটা মধ্যপদী কর্মধারায় হবে। যেমন ভূবিদ্যা, ভূ সম্পর্কিত বিদ্যা, ভূবিদ্যা। জীববিদ্যা, জীব বিষয়ক বিদ্যা। প্রাণীবিদ্যা, প্রাণী বিষয়ক বিদ্যা, প্রাণীবিদ্যা। প্রযুক্তিবিদ্যা, প্রযুক্তি বিষয়ক বিদ্যা। কি কঠিন? কঠিন। কোন শব্দের শেষে যদি বিদ্যা থাকে তাহলে সেটা অবশ্যই মধ্যপদী কর্মধারয় সমাস, মধ্যপদী কর্মধারয়। মনে থাকবে তো? মনে তো থাকবে? ওকে ওকে ওকে। পরেরটা পর দেখি আমরা পরের প্রশ্ন। দেখো এবার দেখো গাড়ি, আমি বলছিলাম কোন শব্দের শেষে যদি গাড়ি থাকে তাহলে অবশ্যই সেটা মধ্যপদী কর্মধারয়। যেমন রেল গাড়ি, রেলের উপর চলে যে গাড়ি, সময় রেল গাড়ি। মোটর গাড়ি, মোটর চালিত গাড়ি, সময় মোটর গাড়ি। ডাক গাড়ি, ডাক যোগে চালিত গাড়ি, ডাক গাড়ি। বাষ্প গাড়ি, বাষ্প চালিত গাড়ি, সময় বাষ্প গাড়ি। এক কথা স্যার, কোন শব্দের শেষে যদি গাড়ি শব্দটা থাকে তাহলে অবশ্যই সেটা মধ্যপদী কর্মধারয় সমাস হবে। ক্লিয়ার? বুঝতেছেন তো? বুঝতেছেন? বুঝতেছেন না? জান পাখি হবে না, জান পাখির উপর কর্মধারয় সমাস। আমি বলেছি মধ্যপদী কর্মধারয় সমাস। এখানে দেখবা পূর্বপদ নাউন হয়, পরপদটাও নাউন হয়। ঠিক আছে? জান পাখি, ওটা অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ স্যার, ওটাও তো হওয়ার কথা, কিন্তু ওটা হবে না, ওটা রূপক কর্মধারয় সমাস। পূর্বপদ স্পর্শ করা বা টাচ করা যাবে না। হ্যাঁ, অদৃশ্য। কিন্তু এই আমি মধ্যপদী কর্মধারয় সমাস, এটা তো অদৃশ্য কিছু থাকবে না, জাস্ট যেটা দেখা যাবে সেটাই। জান পাখি হবে না, পরাণ পাখি হবে না, ওটা রূপক কর্মধারয় সমাস, ওটা রূপক কর্মধারয়
সমাস। স্যার আগে তো ইগল বানান ছিল, আগে তো সব বানান বলছিল কত, হ্যাঁ তাই না তাই না তাই না? স্যার ক্লাস মনে থাকে না, পরে ভুলে যায়। ওরে বাইরে হবে, তারপর পড়তে হবে। তাহলে এই বিজ্ঞান যদি থাকে, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিদ্যা, প্রাণী বিজ্ঞান, গতি বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, এক কথা কোনো শব্দ শেষে বিজ্ঞান থাকলে সেটা অবশ্যই মধ্যপদলোপী কর্মধারায়। এবার দেখো কোনো শব্দ শেষে যদি মন্ত্রণালয় থাকে তাহলে অবশ্যই সেটা কি হবে? মধ্যপদলোপী কর্মধারায়। খাদ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, এই যে অর্থ মন্ত্রণালয়, প্রত্যেকটা শেষে মন্ত্রণালয় আছে, হ্যাঁ। তারপর কোন শব্দের শেষে যদি মন্ত্রণালয় থাকে তাহলে সেটা মধ্যপদলোপী কর্মধারায় হবে। মনে থাকবে মনে থাকবে মনে থাকবে। হ্যাঁ, প্রেম বিদ্যা যদি পরীক্ষা আসে, প্রেম বিষয়ক বিদ্যা বা প্রেম সম্পর্কিত বিদ্যা, তাকে আমরা বলবো প্রেম বিদ্যা। প্রেম বিদ্যা কোন সমাস? মধ্যপদলোপী কর্মধারায় সমাস। পরের প্রশ্ন দেখো, কোন শব্দের শেষে যদি তত্ত্ব থাকে তাহলে সেটা কি হবে? মধ্যপদলোপী কর্মধারায়। যেমন ভাষা তত্ত্ব, ভাষা বিষয়ক তত্ত্ব, ভাষা তত্ত্ব। ধ্বনি তত্ত্ব, ধ্বনি বিষয়ক তত্ত্ব, ধ্বনি তত্ত্ব। নিরি তত্ত্ব, নিরি বিষয়ক তত্ত্ব, সমান সমান নিরি তত্ত্ব। ক্লিয়ার? এই কঠিন লাগতেছে তোমাদের? বলো তো, কি কঠিন লাগতেছে? বলো না, বলো কঠিন লাগতেছে? হ্যাঁ কঠিন লাগতেছে? ওরে ভাই, কিছু নির্দিষ্ট মানে ট্রিক্স না জানলে তো হবে না, মনে থাকবে না। তাই কোনো শব্দের শেষে যদি পাখি থাকে, বিদ্যা থাকে, ভাত থাকে, মন্ত্রী থাকে, তত্ত্ব থাকে, মন্ত্রণালয় থাকে, তাহলে সেটা কি হয়? মধ্যপদলোপী কর্মধারয় হয়ে যায়। পরেরটা দেখে আমরা কি হয় দেখো, পরেরটা দেখো, তন্ত্র। কোন শব্দের তন্ত্র যদি থাকে, যেমন গণতন্ত্র, পরিবারতন্ত্র, সমাজতন্ত্র, শাসনতন্ত্র, তাই না? গণতন্ত্র, গণ নিয়ন্ত্রিত তন্ত্র, গণ মানে মানুষ, নিয়ন্ত্রিত তন্ত্র, গণতন্ত্র, পরিবারতন্ত্র, পরিবার সম্পর্কিত তন্ত্র, পরিবারতন্ত্র, শাসনতন্ত্র, শাসন করার তন্ত্র। আবার শাসন সম্পর্কিত তন্ত্র মাইরো না, শাসন করার তন্ত্র, তাকে আমরা বলি শাসন তন্ত্র। তার মানে কোন শব্দের শেষে যদি তন্ত্র থাকে তাহলে সেটা অবশ্যই মধ্যপদলোপী কর্মধারায় সমাস হবে। তাহলে পরেরটা একটু দেখো, পরেরটা কি? পতাকা। এই যে কোন শব্দের শেষে যদি পতাকা থাকেন পরীক্ষার হলে দেখেন, তাহলে সেটা মধ্যপদলোপী কর্মধারয় হয়ে যাবে। যেমন পতাকা, জয় পতাকা, জয় সূচক পতাকা, রক্ত পতাকা, রক্ত দিয়ে রাঙানো পতাকা, রক্ত পতাকা, শোক পতাকা, শোকে প্রতীক পতাকা। শোকে প্রতীক যে পতাকাটা টানানো হয়, কালো পতাকা টানানো হয়, সুতরাং শোক পতাকা, রক্ত পতাকা, জয় পতাকা। এরকম যদি কোনো শব্দ শেষে পরীক্ষা হলে পতাকা শব্দটা দেখেন তাহলে সেটা অবশ্যই মধ্যপদলোপী কর্মধারায় সমাস হবে। ক্লিয়ার সবাই? বুঝতেছেন? আসসালামু আলাইকুম খাদিজা আক্তার, জেসমিনা খাতুন, তসলিমা আক্তার, স্যার গরু ইগর রেডিও ভিডিও অডিও ভেরি গুড আফসানা এসেন সবুজ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, এই সর্বোচ্চ শেয়ার করেন তো, হ্যাঁ। যারা সমাজসেবা পরীক্ষা দিবেন এই সুন্দর বইটা বিনামূল্যে পাবেন, হ্যাঁ, বিনামূল্যে বইটা হাতে পাবেন, তাহলে একটু শেয়ার করবেন না, একটু মেনশন করবেন না বন্ধুদের, তাহলে কি হয়? হ্যাঁ, আছে কিন্তু মজা আছে, ক্লাসে কিন্তু আছে চমৎকার মজা আছে। যান, এই যে যান, আবার এই যান কিন্তু মোটর যান আর বাষ্পযান, আবার আর এক যান আছে না, যান পাখি বলে তোমরা, যান খাইছো, যান কি করো, ওইটা না কিন্তু। এই যান মানে যানবাহনের যান। তা পরীক্ষায় কোনো শব্দ শেষে যদি যান থাকে তাহলে সেটা মধ্যপদলোপী কর্মধারয় হয়ে যাবে। যেমন মোটর যান যদি পরীক্ষা আসে, মোটর চালিত যান, মোটর যান। যদি পরীক্ষা আসে বাষ্পযান, বাষ্প চালিত যান, সমান বাষ্পযান। তাহলে কোনো শব্দ শেষে যান থাকলে সেটা মধ্যপদলোপী কর্মধারয় হয়ে যাবে। এবার প্রথা, কোন শব্দ শেষে যদি প্রথা থাকে, যেমন অবরোধ প্রথা, অবরোধে রাখার প্রথা। তারপর দেখো পরিবার প্রথা, পরিবারের মধ্যে রাখার প্রথা বা পরিবারের মধ্যে রাখার প্রথা সমান সমান পরিবার প্রথা। তাহলে এই যে দেখো, এই যে কোন শব্দ শেষে যদি প্রথা থাকে তাহলে সেটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস হবে। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ওকে ওকে। তারপর একদম নোট খাতা তৈরি করে ফেলবা সুন্দর মতো। দেখো এগুলো কেরিয়ার প্লাস বাংলা বইতে সুন্দর মতো দেয়া আছে। এবার সৌধ, কোন সৌধ শেষে যদি সৌধ থাকে তাহলে সেটা অবশ্যই মধ্যপদলোপী কর্মধারয়। যেমন স্মৃতিসৌধ, স্মৃতি রক্ষার্থে সৌধ, সমান কি? স্মৃতিসৌধ। বিজয় সৌধ, বিজয় স্মরণে নির্মিত সৌধ, বিজয় সৌধ। শহীদ সৌধ, শহীদের স্মরণে নির্মিত সৌধ, সমান কি? শহীদ সৌধ। এক কথায় কোন শব্দের সাথে সৌধ শব্দটা থাকলে সেটা অবশ্যই মধ্যপদলোপী কর্মধারয়। লিখেছেন সবাই? বেবি তুমি খাইছো, তোমার বেবি বানান ভুল, বেবি বানানটা রস্বইকার হবে। বেবি ইংরেজি শব্দ, বেবি বানানটা রস্বইকার হবে। আচ্ছা এবার বলো ঘড়ি, তোমার পরীক্ষার মানে কোন শব্দের সাথে ঘড়ি থাকে তাহলে যেমন হাত ঘড়ি পরীক্ষা আসতে পারে, হাতে পরিবার ঘড়ি, তাকে আমরা কি বলি? হাত ঘড়ি। তাহলে কোন শব্দের সাথে ঘড়ি থাকলে সেটা মধ্যপদলোপী কর্মধারয়। এবার দেখো দেয়াল ঘড়ি, দেয়ালে টাঙানো ঘড়ি, তাকে আমরা কি বলি? দেয়াল ঘড়ি। এবার আছে পকেট ঘড়ি, পকেটে রাখার ঘড়ি সমান পকেট ঘড়ি।
অনেকে আছে যারা তাবলিগ করে, তারা পকেটে ঘড়ি রাখে, তো সুতরাং পকেট ঘড়ি, তারপর দেয়াল ঘড়ি, হাত ঘড়ি, সুন্দর মতো এগুলো হলো সবই মধ্যপদলোপী কর্মধারায়, মধ্যপদলোপী কর্মধারায়। মনে থাকবে? মনে থাকবে? ক্লিয়ার 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 ওকে 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 ওকে। এরপর দেখো পরের প্রশ্নটা দেখো, মুড়ি। তুমি যদি পরীক্ষা মুড়ি খাও, যেমন আমি কিছুক্ষণ আগে উদাহরণ দিয়েছিলাম ঝাল মুড়ি, তাই যে কোনো শব্দ শেষে মুড়ি থাকে, ঝাল মুড়ি, চানাচুর মুড়ি। স্যার আপনি তো কিছুক্ষণ আগে বলছিলেন স্যার চানাচুর আর মুড়ি আলাদা জিনিস। হ্যাঁ, এই জিনিসটা খেয়াল করো, চানাচুর মিশ্রিত মুড়ি, এই জিনিসটা আসলে পরীক্ষা আসবে না, চানাচুর মুড়িটা পরীক্ষা আসবে না। কিন্তু খেয়াল করো, যখন আমি বলছিলাম চানাচুর মুড়ি, তখন স্যার এটা কি দ্বন্দ্ব সমাস হবে না? চানাচুর মুড়ি, চানাচুর মুড়ি, তার দুইটা কিন্তু আলাদা বুঝে, এটা কিন্তু আলাদা বুঝে, এটা দ্বন্দ্ব সমাস হতে পারে, এটা কিন্তু দ্বন্দ্ব সমাসও হতে পারে। আবার চানাচুর মিশ্রিত মুড়ি, চানাচুর মুড়ি, ওটা আবার মধ্যবদলী হতে পারে। তাই এটা কেটে দিই, এটা না পড়াই বেটার, এটা না পড়াটাই বেটার। চানাচুর মিশ্রিত মুড়ি এটাও হয়, আবার চানাচুর মুড়ি। তবে চানাচুর মুড়ি যখন একটা খাবারের নাম বুঝে তখন সেটা মধ্যবদলী কর্মধারায়, আর যদি এটা চানাচুর মুড়ি দুটো আলাদা বলি তাহলে কিন্তু সেটা অবশ্যই দ্বন্দ্ব সমাস হয়ে যাবে। তবে চানাচুর মুড়ি আমি দ্বন্দ্ব সমাস বুঝিয়েছিলাম, আসলে দ্বন্দ্ব সমাস না দিয়ে আপনি চানাচুর মুড়ি যদি পরীক্ষা আসে, আপনি মধ্যবদলী কর্মধারায় টিক দিয়ে চলে আসবেন, তবে পরীক্ষা আসবে না। আসলে মধ্যবদলী কর্মধারায় টিক দিয়ে চলে আসবেন, কারণ চানাচুর মুড়ি যখন বলছে ওটা একটা খাবারের নাম হয়ে গেছে। এবার দেখো বীমা, কোন শব্দের শেষে যদি বীমা থাকে, জীবন বীমা, স্বাস্থ্য বীমা, তা জীবন নাশের আশঙ্কায় বীমা, জীবন বীমা, স্বাস্থ্য বীমা, স্বাস্থ্য সুরক্ষায় যে বীমা তাকে আমরা বলি স্বাস্থ্য বীমা। তাহলে জীবন বীমা, স্বাস্থ্য বীমা, কোন শব্দের শেষে যদি বীমা থাকে তাহলে সেটা অবশ্যই মধ্যপদলোপী কর্মধারায়। মনে থাকবে? ওকে। ওই দেখো ভ্রমণ প্রিবেশ আমিন কয় স্যার আপনাকে আজকে দেখতে নায়কের মতো লাগছে, বেটা শরীরে প্রেম নাই, এ আসছে আমার নায়কের মতো। এটা কোন কথা? হ্যাঁ, নায়িকা লাগবো না? নায়িকা তো নাই। এবার দেখো সভা, কোন শব্দ শেষে যদি সভা থাকে মধ্যপদী কর্মধারা, যেমন বন্ধু সভা, সাহিত্য সভা, পথসভা। তো বন্ধু সভা বন্ধুদের আয়োজনে যে সভা, বন্ধু সভা, সাহিত্য সভা সাহিত্য বিষয়ক সভা, সাহিত্য সভা, পথসভা পথে অনুষ্ঠিত সভা। প্রত্যেকটা দেখো পূর্বপদ পরপদের সাথে এই মাঝখানে পদগুলা কি হচ্ছে? লোপ পাচ্ছে। এই জন্য এগুলোকে বলা হয় মধ্যপদলোপী কর্মধারায় সমাস। ভোজ, এরকম যেমন প্রীতি ভোজ, বিবাহ ভোজ, বিবাহ উপলক্ষে ভোজ, প্রীতি উপলক্ষে ভোজ, প্রীতি ভোজ। কোন শব্দ শেষে যদি ভোজ থাকে তাহলে সেটা অবশ্যই মধ্যপদলোপী কর্মধারায় হয়ে যাবে। এবার দেখো এতক্ষণ যা পড়াইছিলাম, এবার দেখি আমি বিগত সালের চাকরি পরীক্ষার প্রশ্ন, বলো বলো এটা উত্তর দাও। এতক্ষণ যা পড়িয়েছি মধ্যপদলোপী থেকে যে কটা চাকরি পরীক্ষার প্রশ্ন আসছে দেখো পারো কিনা। বইতে লেখা স্যার আমাদের বাসায় আজকে তাল পিঠা তৈরি করা হয়েছে, যাদের পছন্দ তাদের দাওয়াত রইল। ওরে বাবারে, তোমাদের বাসায় তাল পিঠা, মানে আমার তাল পিঠা খুবই ফেভারিট। আচ্ছা দেখো, বিশেষণের সাথে বিশেষ্যের যে সমাস হয় তার নাম কি? প্রাইমারি শিক্ষক নিয়ে পরীক্ষা 13তে আসছে এবং 2026 সালে প্রাইমারি শিক্ষক নিয়ে পরীক্ষা এটা আবার আসছে। তুই চিন্তা করেন, এটা ভুল লিখছে, 26 সালে এলো কোথা দিয়ে, ওরা ভুল লিখছে। তা বিশেষণের সাথে অর্থাৎ অ্যাডজেক্টিভের সাথে যখন নাউন দিয়ে যে সমাসটা হবে, তুমি ওটা কর্মধারায় সমাসে টিক দিয়া চলে আসবা। আমি কিন্তু বলেছি অ্যাডজেক্টিভের সাথে নাউন, নাউনের সাথে অ্যাডজেক্টিভ, এগুলো মিলে যে সমাসটা হবে সেটাকে অবশ্যই কর্মধারায় সমাস বলা হবে। বুঝেছেন? গোলাম রাব্বানি, মুস্তাফিজুর রহমান। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ওকে, পরের প্রশ্ন যদি আমরা একটু দেখি, জ্যোৎস্না রাত কোন সমাস? দ্রুত বলো। জ্যোৎস্না রাত কোন সমাস? জ্যোৎস্না রাত 30তম বিশেষ পরীক্ষা রাত, জ্যোৎস্না রাত। তা জ্যোৎস্না শুভিত রাত সমান কি? জ্যোৎস্না রাত, জ্যোৎস্না শুভিত রাত। সুতরাং এটা হলো মধ্যপদলোপী কর্মধারায় সমাস। এরপরে প্রশ্ন যদি আমরা একটু দেখি, চিকিৎসা শাস্ত্র কোন সমাস? আমি কিন্তু বলেছিলাম কোন শব্দের শেষে যদি শাস্ত্র থাকে তাহলে সেটা অবশ্যই কি হয়? কর্মধারায়, মধ্যপদলোপী কর্মধারায়, মধ্যপদলোপী কর্মধারায় সমাস হয়। পরের প্রশ্ন দেখি, ঈগল পাখি কোন সমাস? আমি কিন্তু শিখাইছি কোন শব্দের শেষে যদি পাখি থাকে তাহলে সেটা মধ্যপদলোপী কর্মধারায়, মধ্যপদলোপী কর্মধারায় সমাস হয়। দেখছেন, ইজিলি পারবেন এখন। এরপরে প্রশ্ন, কোনটি মধ্যপদলোপী কর্মধারায় সমাসের উদাহরণ? তো এখানে কি আছে? এখানে দেখি পলান্ন, মশামাছি, বেহায়া, চিরসিকি। পলান্ন, এর ব্যাস বাক্য কি হবে? পল, পল মানে কি? মাংস। পল মিশ্রিত কি? অন্ন। পল মিশ্রিত অন্ন, তাকে আমরা কি বলি? পলান্ন। পলান্ন কাকে বলি? পলান্ন মানে পল মিশ্রিত অন্ন বা পল মাখানো অন্ন সমান কি? পলান্ন। সুতরাং উত্তরটা হবে পলান্ন। পল মানে মাংস মিশ্রিত যে ভাত, সেটা, এটা হবে মধ্যপদলোপী কর্মধারায় সমাস। পরেরটা দেখো, মৌমাছি কোন সমাস? মৌমাছি কোন সমাস?
মৌমাছি, মৌমাছি বলতে কয়টা বুঝি? একটা কীট পতঙ্গ। তাহলে মৌ আশ্রিত মাছি অথবা মৌ সংগ্রহকারী মাছি, মৌ আশ্রিত মাছি, অথবা লিখতে পারেন মৌ সংগ্রহকারী মাছি। তা পূর্বপদ মৌ, পরপদ মাছি, এই আশ্রিত শব্দটা নেই, সুতরাং এটাও হবে মধ্যপদলোপী কর্মধারায়, মধ্যপদলোপী কর্মধারায়। পরীক্ষায় এর বাইরে কখনই আসবে না। মধ্যপদলোপী কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি বলতো? চৌরাস্তা, ঘি ভাত, চালাক চতুর, টাক মাথা, তাই না? এর উত্তর বলতো। বলো স্যার আজকে কয়টায় ক্লাস? আজকে 8টায় ক্লাস হবে, 8টায়। পেইড ব্যাচে যারা শোনেন, আবার বলি যারা টাকা দিয়ে ভর্তি হয়েছেন, যারা আমাদের পেইড ব্যাচের ক্লাস হবে রাত 8টায়, সমাস পার্ট 1 হবে আপনাদের সাথে, তা দেখাবে রাত 8টায়। তার আগে এই ক্লাসটা করো, এই ক্লাসটা করো। তা যারা মনে করেন ভর্তি হওয়ার ইচ্ছা পোষণ করছেন যে স্যার আমি 8টার ক্লাসটা করব, তাদের সহজ বুদ্ধি হলো মাত্র 500 টাকা দিলেই আপনি কিন্তু আমাদের অনলাইনে কোর্সটা করতে পারবেন। আজকে বলে দিলাম, মাত্র 500 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন আপনি আমাদের নিবন্ধন কোর্সে, এবং অন্যান্য কোর্সে, সকল কোর্সে কিন্তু ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন। তাহলে এখানে কি বলছেন? মধ্যপদলোপী কর্মধারায় সমাস কোনটা? এই যে ভাত, আমি বলছি না কোনো শব্দের শেষে যদি ভাত থাকে তাহলে কি হয়? এই 4 রাস্তা হবে কেন? আমি 4 রাস্তা বলাইছি, 4 রাস্তা হয়, 4 রাস্তা সমাহার হবে। হ্যাঁ, চৌরাস্তা, ওটা হবে কেন? এটা হবে ঘি ভাত, বলছি কোন শব্দের সাথে ভাত থাকলে কি হয়? ঘি মিশ্রিত ঘি ভাত, মধ্যপদলোপী কর্মধারায়। এটা কি বলো? সংবাদপত্র কোন সমাস? কোন শব্দের শেষে যদি পত্র থাকে, আমি পড়াইছি না, কোন শব্দের শেষে যদি পত্র থাকে, কোন শব্দের শেষে যদি পত্র থাকে, তাহলে সেটা অবশ্যই মধ্যপদলোপী কর্মধারা হবে। সংবাদ বিষয়ক পত্র, সংবাদপত্র। এরপর দেখো পরেরটা প্রশ্নটা কি দেখো, কর্মধারয় সমাসে কোন পদ প্রধান বলতো? কর্মধারয় সমাসে কোন পদ প্রধান? অন্য পদ, উভয় পদ, পরপদ নাকি পূর্বপদ? দ্রুত বলো। আতিকুল ইসলাম গুরু আসেন, পিঠা খাই আর পরা বা ঘিমাত রিক্তা, পিঠের গন্ধে থাকা যাচ্ছে না, পিঠের গন্ধে থাকা যাচ্ছে না। ও মাই গড, বাবা, পিঠা না হয় পিঠের গন্ধ হয়ে গেল। ওকে, তাহলে এই কর্মধারয় সমাস আমি কিন্তু বলেইছিলাম যে সবসময় পরপদ প্রধান থাকে, পরপদ প্রধান থাকে। পরের প্রশ্ন যদি আমরা চলে যাই, মুক্তিযুদ্ধ কোন ধরনের সমাস? এখন দেখো, মুক্তিযুদ্ধ আমরা কাকে বলি? মুক্তি বিষয়ক যুদ্ধ বা মুক্তি সম্পর্কিত যুদ্ধ, সেটাকে বলা হয় মুক্তি যুদ্ধ। তা মুক্তি বিষয়ক যুদ্ধ সমান কি? মুক্তিযুদ্ধ। অর্থাৎ মাঝখানে একটা, মানে একটা পূর্বপদ পরপদের মাঝখানে আপনি একটা যুক্তিসঙ্গত একটা শব্দ ব্যবহার করবেন, তাহলে আপনি মধ্যপদলোপী কর্মধারায় সমাসটা বের করতে পারবেন। তা মুক্তিযুদ্ধ হলো অবশ্যই কর্মধারায়, মধ্যপদলোপী কর্মধারায় সমাস। রেলগাড়ি, আমি বলেছি না কোন শব্দের শেষে যদি গাড়ি থাকে, রেলগাড়ি। হ্যাঁ, তা রেলের উপর চলে যে গাড়ি, রেলের উপর চলে যে গাড়ি, তাকে আমরা কি বলি? রেলগাড়ি। এটা অবশ্যই মধ্যপদলোপী কর্মধারায় সমাস, মধ্যপদলোপী কর্মধারায় সমাস। এরপরে দেখো পরের প্রশ্নটা দেখো, পরে দেখো উপমান কর্মধারায় সমাস। এবার আমরা শিখবো কি উপমান কর্মধারায় সমাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জিনিসটা আপনারা অনেকে বলছে, আর উপমান কর্মধারায় সমাস কি? উপমান কর্মধারয় সমাস চেনার উপায় একদম সহজ। দেখো, পূর্বপদ নাউন বা উপমান, পরপদ যদি অ্যাডজেক্টিভ হয়, অর্থাৎ এই উপমান, এই কথাটা হলো সত্য। উপমান কথাটা কি? সত্য। আবার দেখো, এই পূর্বপদটা নাউন হয়, পরপদটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তো পরীক্ষা হলে যদি পূর্বপদটা নাউন আর পরপদ যদি অ্যাডজেক্টিভ দেখেন, তাহলে সেটা উপমান কর্মধারয় সমাস ঠিক দিবেন। অথবা দেখবেন এই টোটাল পূর্বপদ পরপদ মিলে একটা সত্য কথা বুঝাবে। কি কথা? সত্য কথা বুঝাবে। এই যে সমস্ত পদটি অধিকাংশ ক্ষেত্রে কি হয়? সত্য হয়ে থাকে। আবার দেখো, ব্যাস বাক্য যদি করো, ব্যাস বাক্য তো দিয়ে দেয় না, তা ব্যাস বাক্যের মাঝখানে ন্যায় অথবা মত বসাতে হয়। তা উপমান কর্মধারয় সমাসে ব্যাস বাক্যের মাঝখানে কি বসাতে হয়? ন্যায় বসাতে হয়। ন্যায়, 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 ন্যায়। প্রথমত উপমান মানেই সত্য কথা। প্রথমে উপমান মানে সত্য কথা। প্রথমে উপমান মানে কি? সত্য কথা। উপমান মানে সত্য কথা। এরপর যদি নাম নির্ণয় করতে পারো, তাহলে দেখবা পূর্বপদটা নাউন, পরপদটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আবার দেখবা যদি এটাকে যদি করতে চাও, যে ব্যাস বাক্য করতে চাও, তো অবশ্যই মাঝখানে একটা ন্যায় বসাই দিবা। কি দিবা? ন্যায়। গুড। তাহলে আমরা দেখি উপমান কর্মধারয় সমাসটা শিখলাম। এবার দেখো উদাহরণ দেখো, সিঁদুর রাঙা। দেখো, সিঁদুরের রং কি লাল হয়? এরকম দেয় না, বিবাহিত মেয়েরা এরকম দেয়, হিন্দু ধর্মাবলম্বী। ওটা রং কিন্তু পিঙ্ক কালার না, ওটা রংটা লালই হয়। কথাটা সত্য। আবার দেখো, সিঁদুর এটা নাউন, আর রাঙা এটা হলো অ্যাডজেক্টিভ। মিশ মানে কি? তামাক। এ দেখো, তামাক কালো, তামাকের রং তো কালোই দেখি। তামাক কি কালো না পিঙ্ক কালার? তামাক দেখছো কালোই।
কথাটা সত্য, তার মানে উপমান। তাহলে আবার দেখো মিশ মানে তামাক, এটা নাউন, আর কালো যে কোনো রঙের নাম হলো অ্যাডজেক্টিভ। আবার দেখো হরিণ চপল, এই যে হরিণের ন্যায় চপল মানে চঞ্চল এখানে বোঝাচ্ছে, তাহলে এটা সত্য কথা, তাই এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ। কাজল কালো, কাজল এটা নাউন, কালোটা অ্যাডজেক্টিভ। আর কাজলের রং আমরা কালোই দেখি, কথাটা সত্য, ঠিক আছে। তুষার শুভ্র, তুষার একটা নাউন, আর শুভ্র মানে কি সাদা, তুষার রং আমরা সাদাই দেখি, সুতরাং এটাও একটা সত্য কথা। এক কথায় এই পূর্বপদ পরপদ মিলে যদি একটা সত্য কথা হয় তাহলে সেটা উপমান কর্মদ্বারায় সমাস হবে। এবং এর ব্যাস বাক্য যখন করবা তখন ন্যায় আপনি মাঝখানে বসাই দিবেন। পরীক্ষার হলে কিন্তু আপনার ব্যাস বাক্য দেয় না, পরীক্ষার হলে কিন্তু এইগুলোই দিয়ে দেয়। তা দেখো এই সিঁদুরের ন্যায় রাঙা, সিঁদুর রাঙা, মিশের ন্যায় কালো, মিশ কালো, হরিণের ন্যায় চপল, হরিণ চপল, কাজলের ন্যায় কালো, কাজল কালো, তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র। তা প্রত্যেকটার মাঝখানে আমরা কি বসাই দিলাম? ন্যায়। তাহলে আগে আপনি উপমান কর্মদ্বারা সমাস হবে কিনা আপনি দেখবেন পূর্বপদ পরপদ মিলে একটা সত্য কথা বুঝাবে, অথবা পূর্বটা নাউন পরপটা অ্যাডজেক্টিভ হবে, ক্লিয়ার? তাহলে আপনি এটা বুঝতে পারবেন এটা হলো উপমান কর্মধারয় সমাস। এরপরে আপনি ব্যাস বাক্যে শুধু মাঝখানে ন্যায় বসাই দিবেন। মনে থাকবে? ওকে স্যার, ভ্রমর কিসে? তোমার ভ্রমর বানানটা ভুল, ভ্রমর বানানটা ভুল। আচ্ছা পরেরটা দেখো, এখানে দেখো আরো কিছু উদাহরণ আছে। দেখো বক ধার্মিক, বকের ন্যায় ধার্মিক, বক হলো নাউন, ধার্মিক হলো অ্যাডজেক্টিভ, হস্তি নাউন, মুখ অ্যাডজেক্টিভ, শস মানে খরগোশ, ব্যস্ত এটা অ্যাডজেক্টিভ, অরুণ নাউন, রাঙা অ্যাডজেক্টিভ, ঘন মানে মেঘ, শ্যাম মানে শ্যামবর্ণ। এখন দেখো ঘনের ন্যায় শ্যাম, ঘনশ্যাম। দেখো এগুলো সবই সত্য কথা এবং পূর্বপরটা নাউন পরপরটা অ্যাডজেক্টিভ। হস্তি মূর্খ, হস্তির ন্যায় মূর্খ, শস ব্যস্ত, শসের ন্যায় ব্যস্ত, শস মানে কিন্তু খরগোশ, খরগোশের ন্যায় ব্যস্ত, অরুণ রাঙা, অরুণের ন্যায় রাঙা। আবার দেখো ঘনশ্যাম, ঘনের ন্যায় শ্যাম, সমান সমান ঘনশ্যাম। এক কথায় হ্যাঁ হ্যাঁ পূর্বপদ নাউন আর পরপরটা অ্যাডজেক্টিভ হয়, আর এই কথাটা সত্য হয়ে থাকে, সেটাকে বলে উপমান কর্মদ্বারায় সমাস। মনে থাকবে? মনে থাকবে? ওকে পরের প্রশ্নটা যদি আমরা একটু দেখি আপনাদেরকে, পরের প্রশ্নটা যদি দেখাই, এবার কি আছে দেখো, এখানে কি বলছে? পরপদে বিশেষণ থাকে এবং পরপদের অর্থের প্রাধান্য পায় কোন সমাসে? উপমান। এই যে পরপদে বিশেষণ, পরপদে নাও, যেমন দেখো আমি কিন্তু শিখাইলাম তুষার শুভ্র, তো এই শুভ্র কি অ্যাডজেক্টিভ না? তো পরপদে অ্যাডজেক্টিভ থাকে কোন সমাসে? অবশ্যই উপমান কর্মদ্বারয় সমাসে পরপদে, তাই না? মনে থাকবে? ওকে পরেরটা দেখো, পরেরটা কি? এবার দেখো উপমান কর্মদ্বারয় সমাসের উদাহরণ কোনটি? 41তম বিশেষ পরীক্ষার প্রশ্ন, দ্রুত বলো। এটা কি বলে? উপমান কর্মদ্বারয় সমাস, দ্রুত বলো। উপমান কর্মদ্বারয় সমাসের উদাহরণ কোনটি? সহজ ব্যস্ত, তাই না? এই দেখো ব্যস্ত, এটা হলো অ্যাডজেক্টিভ, খালি পরপরটা একটা অ্যাডজেক্টিভ খুঁজবে তাহলেই হয়ে যায়, তাই না? পরপরটা একটা অ্যাডজেক্টিভ খুললো তাহলেই পারবা। মানে খরগোশ, শস মানে খরগোশ, তুষার শুভ্র, এই দেখো খালি এই যে শুভ্র মানে কি সাদা, এটা একটা অ্যাডজেক্টিভ, তা পরপর অ্যাডজেক্টিভ পাইছো, তার মানে উপমান কর্মদ্বারয় সমাস। পরপরটা অ্যাডজেক্টিভ মানে উপমান কর্মদ্বারয় সমাস। এরপরটা দেখো আবার, নিচের কোনটি উপমান কর্মদ্বারয় সমাসের উদাহরণ বলো তো? দেখো আমি বললাম, দেখো এই সিংহ কি নাও না, মাঝে সরি সিংহ কি অ্যাডজেক্টিভ না, তা মাঝি কি অ্যাডজেক্টিভ না, নল ক্রোধান্য, নল কি কোন অ্যাডজেক্টিভ না, ধবল মানে কি সাদা, সাদা হলো একটা অ্যাডজেক্টিভ, সুতরাং এটাও হবে উপমান কর্মদ্বারয় সমাস। এক কথা উপমান কর্মদ্বারয় সমাসে তুমি শুধু পরপরটা দেখবা, যে অপশনে পরপরটা অ্যাডজেক্টিভ থাকবে, এই যে একটা অ্যাডজেক্টিভ আছে পরপরটা অ্যাডজেক্টিভ থাকবে, সেটাই তুমি চোখ কান খোলা রেখে একদম টিক দিয়ে চলে আসবা উপমান কর্মদ্বারয় সমাস। শঙ্খ, তো শঙ্খ ছিল না? হ্যাঁ শামুকের মতো সাদা। লিসেন, এই তোমরা কি যে পট পট করে এই করো, ক্লাস বাদ দিয়া কি যে করো আল্লাহ জানে। এবার দেখো অরুণ রাঙা, এত ভাবার টাইম নেই, দেখো রাঙা শেষের পরটা কি অ্যাডজেক্টিভ, অর্থাৎ শেষেরটা রঙা অ্যাডজেক্টিভ, আর অরুণের রং মানে সূর্যের রং তো আমরা লালই দেখি, সত্য কথা, সুতরাং ব্যাস বাক্য হবে অরুণের ন্যায় রাঙা, এটা উপমান কর্মদ্বারয় সমাস। পরের প্রশ্নটা দেখো, কাজল কালো কোন সমাস? অনেকবার পরীক্ষা আসছে। এই যে কালো, যে কোনো রঙের নামে কি অ্যাডজেক্টিভ, পরপদে অ্যাডজেক্টিভ থাকা মানে বিশেষণ থাকাই হলো উপমান কর্মদ্বারয় সমাস। আর কাজলের রং তো আমরা কালোই দেখি, কথাটা সত্য কথা, যদি কথাটা সত্য হয় তাহলে সেটা অবশ্যই উপমান কর্মদ্বারয় সমাস হবে, তাই না? আচ্ছা পরের প্রশ্ন যদি দেখি, বক ধার্মিক, এটা তো পড়াইছি একবার, ধার্মিক অ্যাডজেক্টিভ,
তাই না? এবার দেখো উপমিত কর্মধারয় সমাস, সহজ একটা জিনিস। উপমিত কর্মধারয় সমাস পূর্বপদ পরপদ মিলে একটা মিথ্যা কথা বুঝবে। কোন কথা? উপমান মানে মিথ্যা কথা। আর দেখো এর পূর্বপদ নাউন প্লাস পরপদ নাউন হবে। তা উপমিত মানে মিথ্যা, আর পূর্বপদ নাউন আর পরপদ কি হবে? নাউন হবে। পূর্বপদ নাউন আর পরপদ নাউন হয়ে যাবে। কি রে সবাই? দেখো পূর্বপদ নাউন আর পরপদ নাউন হয়ে যাবে, তাহলে এটা কি উপমিত কর্মধারয় সমাস। আর সাধারণত মিথ্যা কথা হবে। আর এটা যদি ব্যাস বাক্য করতেই হয়, তা ব্যাস বাক্যের শেষে ন্যায় বসাবা। কোথায়? উপমান কর্মধারয় সমাসের মাঝখানে ব্যাস বাক্যের ন্যায় বসে, আর উপমিত কর্মধারয় সমাসে ব্যাস বাক্যের শেষে ন্যায় বসে। ক্লিয়ার? মন থাকবে? ওকে। মিথ্যা কথা আর ব্যাস বাক্যে ন্যায় কিন্তু যখন থাকে তখন শেষে বসিয়ে দিবা, ন্যায়টা শেষে বসিয়ে দিবা। যেমন দেখো এখানে কি বলছে, দেখো সবগুলো দুইটাই নাউন হবে আর মিথ্যা কথা। এই দেখো পুরুষ সিংহ, পুরুষ নাউন সিংহ নাউন, সিংহ নাউন পুরুষ নাউন, ফুল নাউন কুমারী নাউন, বাহু লতা, নর সিংহ, চরণ কমল, এর সবই নাউন। দুইটাই কি? নাউন। তা পরীক্ষায় এই দুইটাই যখন নাউন থাকবে এবং সেটা উপমিত কর্মধারয় সমাস হয়ে যাবে। এবং এখানে একটু দেখো, এটা যদি ব্যাস বাক্যের মাঝখানে ন্যায় বসাই দিতে হবে। কি বসাবেন? ন্যায় কিন্তু শেষে বসাবেন, মাঝখানে না। এখানে দেখো পুরুষ সিংহ, পুরুষ সিংহের ন্যায় শেষে, আবার সিংহ পুরুষ, পুরুষ সিংহের ন্যায়, একই জিনিস কিন্তু। আর এই প্রত্যেকটা কথা মিথ্যে কথা। বাহু লতা, লতা কি বাহুর মতো হতে পারে? মিথ্যে কথা। নর সিংহ মানে পুরুষ সিংহ, পুরুষ সিংহ কেউ হয় না, এটা মিথ্যতা। ওরে বাবারে, পুরুষ সিংহ মানে কি সিংহের মতো শক্তিশালী বোঝাচ্ছে, কিন্তু আসলে কোনো পুরুষ ও শক্তিশালী নয়, সব কলিকাতা হারবাল খায়, বুঝছেন? একটাও শক্তিশালী নাই, মিথ্যে কথা। চরণ কমল, কমল মানে পদ্মফুল, করা চরণ কি পদ্মফুলের মতো আছে? নাই। তারপর দেখো পুরুষ সিংহ, সিংহ পুরুষ বলে ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। আবার দুটোই নাউন। উপমিত কর্মধারয় সমাসে ন্যায় কথা বসে শেষে। দেখো আরো উদাহরণ অনেকগুলো আছে। অধর পল্লব, অধর মানে কি ঠোঁট, পল্লব মানে পাতা। কারো ঠোঁট কি পাতার মতো হতে পারে? পারে না, ডাহা মিথ্যা কথা। আবার দেখো এটাও নাউন, এটাও নাউন। এবার দেখো রক্ত কমল, রক্ত কমল, রক্ত নাউন, কমল নাউন। কমল রক্তের ন্যায়, শেষে বসাবা। মুখ চন্দ্র, মুখ চন্দ্রের ন্যায়। চাঁদ মুখ, মুখ চাঁদের ন্যায় অথবা চাঁদের মতো মুখ। চাঁদ মুখ, চাঁদের মতো মুখ। এই জিনিসগুলো আপনাদের ভেড়া লাগে স্যার, চাঁদ মুখ, মুখ চাঁদ, এগুলা স্যার অনেক বাজারে গাইডে ভুল দেওয়া আছে, কিন্তু রূপক দেওয়া আছে, এটা ভুল। এটা রূপক হবে, এটা হলো উপমিত কর্মধারয় সমাস। তুমি দেখো মুখ এটা নাও, চাঁদও নাও, তা চাঁদও নাও মুখও নাও, আবার মুখ চাঁদ ঘুরাই লিখছে, দুইটাই নাও। আবার দেখো ডাহা মিথ্যা কথা না এগুলো, কারো চেহারা কি চাঁদের মতো হতে পারে? ডাহা মিথ্যা কথা। এই জন্য চাঁদ মুখ আর মুখ চাঁদ যদি পরীক্ষায় ব্যাস বাক্য আসে, তুমি লিখবা মুখ চাঁদের ন্যায়, মুখ চাঁদের ন্যায়। আবার মুখ চন্দ্র অথবা চন্দ্রমুখ যদি আসে, দুইটার ব্যাস বাক্য একই জিনিস, মুখ চন্দ্রের ন্যায় শেষে। চাঁদ মুখ, এটা হবে কি চাঁদের মতো মুখ। যদি স্যার এটা যদি লিখি যে মুখ চাঁদের ন্যায়, তুমি এটা লিখলেও হবে। যদি অপশনে এটা না থাকে, সেক্ষেত্রে তুমি চাঁদের মতো মুখ এখানে টিক দিয়া আসবা। ক্লিয়ার? হ্যাঁ, উপমিত মানে মিথ্যা কথা, উপমিত মানে মিথ্যা। ক্লিয়ার 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 ক্লিয়ার, যা বলছি ঠিক আছে? মাথায় থাকবে? তোমরা হাসতেছো কেন? ক্লিয়ার ক্লিয়ার, বুঝছেন তো? এই তো গুড। পরে দেখো চন্দ্রমুখ, দেখো চন্দ্রমুখ কোন সমাস বলো তো? তুমি দেখলা চন্দ্রমুখ, ডাহা মিথ্যা কথা। চন্দ্রমুখ কারো হইতে পারে? ওগুলো ছেলেরা মেয়ে পটানোর জন্য মেয়েদের এই কথা বলে। তা চন্দ্র দেখো এটাও নাও, মুখ এটাও নাও, সুতরাং এটা 100% উপমিত কর্মধারয় সমাস। পারতেছেন? শোনো, পুরুষ সিংহ আর সিংহ পুরুষ একই জিনিস, একই জিনিস, একই জিনিস, একই জিনিস। এবার দেখো চন্দ্রমুখ, একই জিনিস, উপমিত কর্মধারয়। কর পল্লবে না, এই ন্যায় শেষে। এরকম যদি ব্যাস বাক্য দিয়ে যায়, দেখো ওটা নিবন্ধন পরীক্ষা আসছিল, ন্যায় যদি শেষে থাকে ব্যাস বাক্যে, অবশ্যই উপমিত কর্মধারয় সমাস। চন্দ্রমুখ, দেখো চন্দ্রমুখ অবশ্যই উপমিত কর্মধারয় সমাস। এবার দেখো ফুল কুমারী, ফুলও নাম কুমারী নাম। ফুল কি কখনো কুমারী হতে পারে? পারে না, এটাও ডাহা মিথ্যা কথা। সুতরাং ব্যাস বাক্য হবে কুমারী ফুলের ন্যায়, কুমারী ফুলের ন্যায়, কুমারী ফুলের ন্যায়। ক্লিয়ার? তুমি যে আমার কে কাছে এসে নাও জেনে না। ক্লাস 9 রেস হচ্ছে। কিসের রেস স্যার? সব পুরুষরা যদি, কি লিখছে এখানে, সব পুরুষরা কি করবে? স্যার সব পুরুষরা যদি কলিকাতা হারবাল খায়, তাহলে কি স্যার আপনিও খান? এইটা কোনো কথা? এইটা কোনো কথা কইলা ভাই? আমি কোনোদিন কলিকাতা হারবাল টারবাল খাই নাই রে।
তোমাদের কি যে কি অবস্থা। আচ্ছা, অধর পল্লব দেখো, অধর পল্লব, হ্যাঁ ফুলকুমারী গেল, অধর পল্লব কই গেল? এই যে অধর পল্লব, অধর মানে ঠোঁট, পল্লব মানে পাতা। কার ঠোঁট তো আর পাতার মতো হতে পারে না, ডাহা মিথ্যা কথা। আবার দেখো অধর নাম পল্লব নাম, সেটা উপমিত কর্মধারায় সমাস, মনে থাকবে। এবার দেখো মুখ চন্দ্র, কারো মুখ চন্দ্র হতে পারে না, এটা উপমিত কর্মধারায় সমাস, সবই পারবা। লাস্ট রূপক কর্মধারয় সমাস। দেখেন কর্মধারয় সমাস কঠিন বিষয়টা আমি সহজভাবে আপনাদের শিখাই দিলাম, তাই না? কঠিন শিখিয়ে দিলাম। এবার দেখো রূপক কর্মধারয় সমাস চিনবা কেমনে? চেনার পরে পূর্বপদটি অদৃশ্য বা চোখে দেখা যাবে না, তার মানে পূর্বপদ অ্যাবস্ট্রাক্ট নাউন। পূর্বপদটা কি? পূর্বপদ হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, পূর্বপদ অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, এটাই। বা পূর্বপদ অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি, অর্থাৎ পূর্বপদটা পরে চোখে দেখা যাবে না বা টাচ করা যাবে না, জাস্ট ফিলিংস এরকম। আর ব্যাস বাক্যের মাঝে একটা রূপ বসাই দিবা, যখন ব্যাস বাক্য করবা রূপ বসাই দিবা। এই যে দেখো রূপক, যেমন আমরা যদি বলি যৌবন, যদি বলি যৌবন সূর্য, দেখো এই পূর্বপদ হলো যৌবন। যৌবন কি চোখ দিয়ে দেখা যায়? দেখা যায় যৌবন? এই যৌবন কি চোখ দিয়ে দেখা যায়? বলো, যৌবন চোখ দিয়ে দেখা যায়? যৌবন কিন্তু চোখ দিয়ে দেখা যায় না, সুতরাং এই পূর্বটা অ্যাবস্ট্রাক্ট নাউন, সুতরাং এটা হলো রূপক কর্মধারয় সমাস। মনে থাকবে? মনে থাকবে? লিখছেন সবাই? লিখছেন? কি কথা কান না কান, কথা কান না কান, ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? জীবনের নৌকাখানি কি ক্লিয়ার? হ্যাঁ স্যার, এই তো গুড 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 গুড। এখন দেখেন এই যে পূর্বপদটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, তারপর যৌবন, এটা পূর্বপদে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, চেয়ার, এই যে মন, মাঝে মন কি দেখা যায়? দেখা যায় না। জান পাখি, জান কি দেখা যায়? দেখা যায় না, তা পূর্বটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার দেখো বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধু, বিষাদ মানে দুঃখ, এই দুঃখ কষ্টগুলো কিন্তু চোখ দিয়ে দেখা যায় না। এখন দেখো তুমি রাস্তা পাশে দাঁড়াই দিয়ে কান্না করতেছে, আমার দুইটা টিয়া দেন, আমার বাসায় খাবার নাই, ঢাকা শহরে আছে না, দেখবা ও টিয়া পয়সার অভাব নেই, ওই ফ্ল্যাট বাসায় ঘুমায়। হ্যাঁ তুমি মনে করছো হায় ওই তো বিষাদ, ওর দুঃখ আছে, হারে আসলে ওর প্রচুর দুঃখ নেই। সুতরাং দুঃখ কষ্ট এগুলো চোখ দিয়ে দেখা যায় না, সেটাই হলো রূপক কর্মধারায় সমাস। এটা উদাহরণগুলো দেখো, এখানে বিষাদ দেখা যায় না, ভব মানে পৃথিবী, পৃথিবী কি চোখ দিয়ে দেখা যায়? দেখা যায় না। বিষ কি চোখ দিয়ে দেখা যায়? তুমি বিষ চোখ দিয়ে দেখা যায় কেমন? দেখো তুমি সাপের বিষ, ওটাতে বিষ কিনা বুঝবা না, খাইয়ে টেস্ট করো তারপর বুঝবে এটা বিষ, তাই না? এটা বোঝা যাবে না। যৌবন দেখা যাবে না। হৃদয় মন্দির, তোমার হৃদয় কি চোখ দিয়ে দেখা যাবে? তুমি কি অনন্ত জলিল যে হার্টটা বের করে দেখাবা গার্লফ্রেন্ডকে, তাই না? তা হৃদয় এটাও দেখা যায় না, যৌবন দেখা যায় না, বিষও দেখা যায় না, পৃথিবী দেখা যায় না, বিষের দেখা যায় না, মন দেখা যায় না। সুতরাং প্রত্যেকটা হলো রূপক কর্মধারায় সমাস, আর প্রত্যেকটা বেশ বাক্যের মাঝখানে রূপ বসাই দিবা। মনে থাকবে সবাই? মনে থাকবে? বুঝেছেন কথা না? বুঝেছেন কিনা? ওকে, এই যে দেখেন, আচ্ছা যৌবন ফিল করতে তোমার যৌবন আছে কার্তিক? কার্তিক তোমার যৌবন আছে তো? ফিল করবা কি? ক্লিয়ার সবাই? ওকে ওকে ওকে। তাহলে বলো, এই যে দেখো কাল চক্র, কাল মানে সময়, কাল মানে সময়, সময় কি চোখ দিয়ে দেখা যায়? দেখা যায় না। আনন্দ অশ্রু, আনন্দ কি চোখ দিয়ে দেখা যায়? তোমার সামনে একজনে ড্যান্স করতেছে, হাসতেছে, তুমি মনে করলো ওর মনে মনে কত শান্তি, যাই দেখবা ওর ভিতরে অশান্তি, ওর ওর স্বামী পরকীয়া করে, তোমার সামনে বসে হাসে, ওর বউ পরকীয়া করে, মনে অনেক দুঃখ, কিন্তু কাউকে বুঝতে দেয় না। ঠিক আছে? ক্রোধ আনল, ক্রোধ মানে রাগ, এটা দেখা যায় না। বিদ্যা ধন, বিদ্যা চোখ দিয়ে দেখা যায় না। পরাণ পাখি, পরাণ দেখা যাচ্ছে না। জ্ঞান বৃক্ষ, জ্ঞান দিয়ে কিন্তু চোখ দিয়ে দেখা যাচ্ছে না। শোকানল, শোকও কিন্তু চোখ দিয়ে দেখা যায় না। এক কথায় পুরো পদটা যদি অ্যাবস্ট্রাক্ট নাউন হয় তাহলে সেটা অবশ্যই অবশ্যই আমাদের রূপক কর্মধারয়। সব পুরো পদ অ্যাবস্ট্রাক্ট নাউন, তুমি দেখো সব পুরো পদ অ্যাবস্ট্রাক্ট নাউন এখানে। সুতরাং এটা হলো অ্যাবস্ট্রাক্ট, পূর্বপদ যদি অ্যাবস্ট্রাক্ট নাউন হয় তাহলে সেটা রূপক কর্মধারয় হবে। বুঝছেন? 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 বুঝছেন তো? বুঝছেন তো? বুঝছেন তো? বুঝছেন তো? ক্লাস কখন শুরু হলো? আপনাদের পেইড ব্যাচের ক্লাস এখনো শুরু হয় না, পেইড ব্যাচের ক্লাস শুরু হবে। পেইড ব্যাচের ক্লাস যথারীতি টাইমে শুরু হবে। আপনাদের আমরা আগেও বলেছি যে পেইড ব্যাচের ক্লাস আমাদের সমাস পার্ট অন ক্লাস হবে আপনাদের পেইড ব্যাচের। এই ক্লাসটা একটু সময় ছিল, তাই আমি একটু সবাইকে একটু একটা ফ্রি ক্লাস দিয়ে দিলাম। কোনটি রূপক কর্মধারয় সমাস বলো তো? কোনটি রূপক কর্মধারয় সমাস বলো? এটা কি করকমল, কালস্রোত, করপল্লব নাকি কচু কাটা? দেখো কচু এটা তো চোখ দিয়ে দেখা যায়, কর এটাও চোখ দিয়ে দেখা যায়, তারপর কাল এটা চোখ দিয়ে দেখা যায় না, কাল স্রোত,
কাল মানে কি সময়, সময় কি চোখ দিয়ে দেখা যায়? দেখা যায়। সুতরাং রূপক কর্মধারয় সমাস কোনটা? কাল স্রোত, কাল স্রোত। মনে থাকবে? ওকে ওকে ওকে। তারপরটা দেখো, পারবা না কেন ভাই? চাকরি পরীক্ষা প্রশ্ন যতই কঠিন পারবেন। এই যে দেখেন তোমাদের যৌবন, যাদের যাদের যৌবন হারিয়ে গেছে, চোখ দিয়ে কিন্তু দেখতেই পাচ্ছে না কোন সময় তোমার যৌবনটা লুপ্ত হয়ে গেছে, দেখা যাচ্ছে না। সুতরাং এটা অবশ্যই রূপক কর্মধারায় সমাস। এরপরটা দেখো, মন মাঝি, মন তো চোখ দিয়ে দেখা যায় না, অ্যাবস্ট্রাক্ট নাউন। রূপক কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? চন্দ্রমুখ, অরুণরাঙা, ক্রোধানল, বর্ণচরা। অবশ্যই ক্রোধানল, কারণ ক্রোধ, রাগ, এটা চোখ দিয়ে দেখা যায় না। তোমার হাজবেন্ড তোমার উপর রাইগে আছে, তুমি তো চোখ দিয়ে দেখতে পাচ্ছ না, মনে মনে রাইগে আছে, সুযোগ পাইলি সবল মারে দিবে, তাই না? সুতরাং এটাও হবে রূপক কর্মধারায় সমাস। কোনটা রূপক কর্মধারায় সমাস বলো তো? এটা উত্তরটা বলো, উত্তর বলো তাড়াতাড়ি, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি হবে? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। আমাদের কিন্তু এবার পেইড ব্যাচে ক্লাস হবে, এই জন্য কিন্তু আপনাদের বলেছিলাম যে যারা নিবন্ধন কোর্সে ভর্তি হবেন, হ্যাঁ, সামনে আপনাদের নিবন্ধন বলেই দিয়েছে আজকে শিক্ষামন্ত্রী যে ৭৭,০০০ স্কুল কলেজ মাদ্রাসাগুলোতে নিয়োগ আসবে। সুতরাং অনলাইনে যারা ভর্তি হবেন, শুধু অনলাইনে ভর্তি হলে আপনারা কিন্তু জেনারেল পার্ট অংশে শুধু 500 টাকা দিলেই কিন্তু আপনি ভর্তি হতে পারবেন। 500 টাকায়, 500 টাকা দিলেই এই যে 0190159501 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি টাকা পাঠিয়ে ভর্তির সুযোগ পাবেন। হোয়াটসঅ্যাপে কল দিলেই, এবং তাহলেই আপনি রাত 8টায় আমাদের সমাস পার্ট অনের বেসিক ক্লাসটা করতে পারবেন। এটা অবশ্যই রূপক ভবনদী। ভবন পৃথিবীতে চোখ দিয়ে দেখা যাচ্ছে না, অ্যাবস্ট্রাক্ট নাউন, সুতরাং ভবনদী হয়ে যাবে। রূপক কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি বলতো? রূপক কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি দ্রুত বলো। স্যার আমার পেইড ব্যাচের ক্লাসগুলো হারিয়ে গেছে। আহারে, কই গেছে? কই গেছে বলো বলো। তাহলে এটা কি বলছে দেখো, নিচে কোনটি রূপক কর্মধারয়? কুসুম কি চোখ দিয়ে দেখা যায় না? ডিবি কুসুম দেখা যায়, তাহলে এটা হবে না। পদ্মাসন, পদ্ম মানে পদ্মা ফুলে দেখা যায় না? দেখা যায়, তাহলে এটা হবে না। তেপান্তর, তিন প্রান্ত, তিন তো চোখ দিয়ে দেখা যায়, তাই এটা হবে না। জ্ঞান কি চোখ দিয়ে দেখা যায়? দেখা যায় না। সুতরাং জ্ঞান বৃক্ষ। কি হবে? জ্ঞান বৃক্ষ। মনে থাকবে? ওকে। পরেরটা দেখো, পরেরটা কি হবে? পরেরটা দেখো, পরেরটা। কোনটি রূপক কর্মধারয় সমাস নয় বলছে? কি বলছে? রূপক কর্মধারয় সমাস নয়। তা দেখো, বাহুলতা, হ্যাঁ, বাহু কি দেখা যায় না? বাহু কি চোখ দিয়ে দেখা যায়? বিশেষ সিন্ধু, এটা তো রূপক কর্মধারয় 100%। জ্ঞান বৃক্ষের রূপক। কমল মুখ, কমল মানে কি? দেখেন এই যে বাহুলতার ন্যায়, আর এটা বলছে রূপ কোন নিচে কোনটি রূপক কর্মধারয় সমাস নয়? অবশ্যই বাহুলতা। ঠিক আছে? তো স্যার কমল মুখ এটাও তো হওয়ার কথা, কিন্তু কাছাকাছি এটাও হয়, তবে সঠিক উত্তর হবে এটা। ওটা দুইটা প্রশ্ন ভুল থাকে। তাহলে দেখো, আজকে আপনাদের শিখাই ফেলাইলাম মধ্যপদবী কর্ম। দেখো 1 ঘন্টার ভিতরে মধ্যপদবী কর্মধারাটা শিখাই দিলাম। 1 ঘন্টা বিগত সালে প্রশ্ন সহ আমি কি করলাম, আপনাদের 1 ঘন্টায় মধ্যপদবী কর্মধারায়, উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায় সমাস শিখে গেলাম। ক্লিয়ার? ক্লিয়ার 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 ক্লিয়ার। মনে থাকবে? মনে থাকবে? আচ্ছা, ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্টে বলো। এরপর যারা আমাদের পেইড বেস স্টুডেন্ট, যারা ভর্তিকৃত স্টুডেন্টরা আছেন, তারা আমাদের সুন্দর মতো 8টায় এখন ক্লাস আর একটা শুরু হবে। সুন্দর মতো আপনারা 8টায় ক্লাসে জয়েন করবেন। আমি আর ফ্রি ক্লাস আর কন্টিনিউ করতে পারবো না। এই 1 ঘন্টা ফ্রি ক্লাসে আপনাদের যা দেখাই দিলাম, এইটা দিয়েই কয়েক বছর খাইতে পারবেন, তাই না? এই যে মধ্যপদী কর্মধারায় শিখাইলাম, উপমান কর্মধারায় শিখে মধ্যপদী কর্মধারায় সমাস, কোন শব্দের শেষে কতগুলো শব্দ বললাম। যদি গাড়ি থাকে, ভাত থাকে, সচিব থাকে, মন্ত্রী থাকে, পদ্ম থাকে, মানে সরি তন্ত্র থাকে, পাখি থাকে, পড়াইছেন এগুলা? এগুলো মন্ত্রণালয় থাকে, তাহলে সেটা অবশ্যই মধ্যপদী কর্মধারায় থাকে। কোন শব্দের শেষে যদি সচিব থাকে। ক্লিয়ার? এখন দেখো, এরপর পড়াইলাম কি উপমান কর্মধারয় সমাস। উপমান মানে সত্য কথা, পুরো মানে শেষে পড়তে অ্যাডজেক্টিভ থাকলেই কি? শেষে পড়তে অ্যাডজেক্টিভ থাকলে উপমান। আর ব্যাসবাক্য করবা কি হিসেবে? ব্যাসবাক্যের মাঝখানে ন্যায় বসাই দিবা। আর উপমিত কর্মধারয় সমাস ডাহা মিথ্যা কথা, পূর্বপদ নাউন, পরপদ নাউন। আর ব্যাসবাক্য যদি করতে হয়, ব্যাসবাক্যের শেষে ন্যায় বসাই দিবা। আর রূপক কর্মধারয় সমাস কি? পূর্বপদটা অ্যাবস্ট্রাক্ট নাউন, হ্যাঁ, আর ব্যাসবাক্য করতে গেলে ব্যাসবাক্যের মাঝখানে একটা রূপ বসাই দিবা। ক্লিয়ার? কি সমাস কি কঠিন লাগছে? এই কঠিন লাগছে কথা কর না, সমাস কি কঠিন লাগছে? ভালো, ভেরি গুড ভেরি গুড। ছয়েন বৃষ্টি চলে। আপনাদেরকে বলি যে ভাইয়া, এই যে এত কষ্ট করেন, জীবনে অনেক টাকা কামাইবেন,
0190151950 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল দিয়েন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল দিলে আপনি ভর্তি হতে পারবেন। মাত্র 500 টাকা দিলে, কত টাকা? এই 500 টাকা দিলে আপনি যে কোনো কোর্সে আপনি অ্যাড হতে পারবেন। যে কোনো কোর্সে আপনি অ্যাড হতে, প্রাইমারি কোর্সে অ্যাড হতে পারবেন, নিবন্ধন কোর্সে অ্যাড হতে পারবেন, 10 থেকে 20তম গ্রেডের কোর্সে অ্যাড হতে পারবেন, এমনকি বিসিএস কোর্সেও আপনি অ্যাড হতে পারবেন। যে কোনো কোর্সে অ্যাড হতে গেলেই আপনি 500 টাকা দিলেই আপনি অ্যাড হতে পারবেন। তো এই নাম্বারের স্ক্রিনশটটা নিয়ে রাখেন সবাই। না, এখন আর গান শোনাবো না, এখন আমরা পেইড ব্যাচের ক্লাসে যাব। আচ্ছা, যারা ভর্তিকৃত স্টুডেন্ট আছেন আপনারা সবাই আপনাদের জুমে ক্লাসে ঢুকে পড়েন, জুম অ্যাপে ঢুকে পড়েন। আপনাদের জুমে এখন আমরা সবাই জুমে ক্লাসে ঢুকে পড়বেন, আমরা সমাস পাঠ অনটা করব। আর যারা ক্লাসটা মানে করতে পারেন না আর আগামীকাল করবেন, সমস্যা না, আগামীকাল টাকা দিয়ে ভর্তি হয়ে যাবেন বা আজকে টাকা দিয়ে ভর্তি হয়ে যাবেন, আপনাকে ক্লাসে অ্যাড করে দিবে। ঠিক আছে? প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষাটা কিন্তু খুব শীঘ্রই হবে, খুব শীঘ্রই হবে, দিয়ে দিচ্ছে। প্রধান শিক্ষক পরীক্ষা খুব শীঘ্রই হয়ে যাবে। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মধ্যে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে কিছুক্ষণ পরে আপনাদের পেইড ব্যাচের সাথে। আল্লাহ হাফেজ।